আচ্ছা, আমরা আজকে এই তোমার কি বলে কারেন্ট ইলেকট্রিসিটির এই ইউনিটটা আজকে কমপ্লিট করে ফেলবো। আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম সিরিজ কম্বিনেশন অ্যান্ড প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্টার্স। এবারে সিরিজ কম্বিনেশন প্যারালাল কম্বিনেশনে আমরা যে ইকুয়েশনস গুলো পেয়েছিলাম সেগুলো দিয়ে আমরা সিম্পল সার্কিটকে অ্যানালাইজ করতে পারি। কিন্তু যদি আমাদের কমপ্লিকেটেড সার্কিটস হয়, যেখানে একটা ধরো ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে লার্জ নাম্বার অফ রেজিস্টার্স রয়েছে, সেখানে রেজিস্টার্স এর ভেরিয়াস টাইপস অফ গ্রুপিং রয়েছে, মানে কিছু রেজিস্টার সিরিজে কিছু রেজিস্টার প্যারালালে এইভাবে রয়েছে, এবং সেখানে যদি এরকম দেখা যায় যে মোর দ্যান ওয়ান ব্যাটারি বা কারেন্ট সোর্স রয়েছে, তখন আমরা এই সমস্ত সার্কিটের কেসে নর্মাল সিরিজ প্যারালাল মেথডটা অ্যাপ্লাই করি না। এখানে আমরা এই ধরনের সার্কিটকে অ্যানালাইজ করতে গেলে একটা পার্টিকুলার টেকনিককে আমরা ইউজ করি, যেটা একজন জার্মান ফিজিসিস্ট, তার নাম ছিল গুস্তাভ রবার্ট কিরচফ। অনেক সময় দেখবে এটাকে অনেকে কিরশফ বলেন, অনেকে কারশফ বলেন, যেভাবে তোমার প্রোনাউন্স করেন, কিন্তু অ্যাকচুয়াল নেম হচ্ছে গুস্তাভ রবার্ট কিরচফ। তিনি দুটো রুল দিয়েছিলেন। সেই দুটো রুলকে ফলো করে আমরা টেকনিকটাকে ডেভেলপ করা হয়েছিল, ওনার রুলকে ফলো করে, যেটা দিয়ে আমরা কমপ্লিকেটেড সার্কিটকে অ্যানালাইজ করতে পারি। সেই দুটো রুলের একটা রুলের নাম হচ্ছে জাংশন রুল অর লুপ রুল, আর আরেকটা রুলের নাম হচ্ছে তোমার, সরি, তোমার ফার্স্ট রুলটা হচ্ছে জাংশন রুল, আর সেকেন্ড রুলটা হচ্ছে লুপ রুল। জাংশন রুলের আরেকটা নাম হচ্ছে কিরচফস ফার্স্ট ল, লুপ রুলের আরেকটা নাম হচ্ছে কিরচফস সেকেন্ড ল। আমাদেরকে প্রথমে রুলগুলোকে জানতে হবে, রুলটা কি অ্যাকচুয়ালি কোন ল এর উপর বেস করে দাঁড়িয়ে সেটা আমাদের বুঝতে হবে। তারপর আমরা একটা এক্সাম্পল দেখব, এক্সাম্পল না দেখলে পরে আমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। এবারে প্রথম যে রুলটা আমরা ডিসকাস করব, এই স্ক্রিনের মধ্যে এগুলো কে কি করছো? বারণ করেছি না ক্লাসের মাঝখানে স্ক্রিনের মধ্যে কোনো রকম কোনো কিছু করবে না। কিরচফস লটাকে ডিসকাস করতে গেলে পরে প্রথম যে রুলটা আমাদের কাছে অ্যাপিয়ার করবে সেটা হচ্ছে জাংশন রুল অর লুপ রুল। তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের জানতে হবে জাংশন বলতে আমরা কি বুঝি। জাংশন মানে হচ্ছে এটা কোনো একটা সার্কিটের ভিতরে এমন একটা পয়েন্ট যেখানে তিনটে বা তার থেকে বেশি কন্ডাক্টর এসে মিট করছে। আমি আরেকবার রিপিট করছি। আচ্ছা, এগুলো কে করছো বলো তো ক্লাসের মধ্যে? স্ক্রিনের মধ্যে এই ধরনের অসভ্যতম গুলো কে করছো? যদি ক্লাস করার ইচ্ছা না থাকে, সিম্পল ক্লাস থেকে বেরিয়ে যাও। আমি কিন্তু ক্লাসের পর, আমি কিন্তু এর যে তোমার যে টোটাল যে অ্যানালিসিস আসবে, আমি সেই অ্যানালিসিস গুলো কিন্তু বের করব, এবং সেখানে আমি যার নাম পাবো এটা করেছো, আমি কিন্তু তার এগেনস্টে প্রিন্সিপাল স্যারের কাছে কিন্তু আমি কমপ্লেন করে দেবো। ক্লাস করা কিন্তু বন্ধ করে দেবো একদম। যদি ক্লাস করার ইচ্ছা থাকে ক্লাস করো, যদি ক্লাস করার ইচ্ছা না থাকে ক্লাস করতে হবে না। ক্লাসের মধ্যে এসে কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করবে না। আমি প্রথমবারের নামটা দেখেছিলাম, সাগ্নিক মিত্র বলে যে ছেলেটি জয়েন করেছিল সে করেছিল। সেকেন্ড বারে লাস্ট বারে কে করলো সেটা আমি দেখতে পাইনি নামটা। আমি পরে ক্লাসটা শেষ হোক, আমি তারপর ক্লাসের আমি তো তোমার টোটাল সামারি বের করছি, তারপর আমি প্রিন্সিপাল স্যারের সাথে যা কথা বলার আমি বলছি। এসব অসভ্যতামো বাঁদরামো অন্য জায়গায় গিয়ে করবে।
আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তাহলে প্রথম যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে জাংশন রুল। জাংশন রুলের মধ্যে প্রথম টার্মটা তাহলে জাংশন বলে একটা টার্ম আসছে। তাহলে কোনো একটা সার্কিটে জাংশন বলতে আমরা কি বোঝাই? সেটা সার্কিটের ভিতর এমন একটা পয়েন্ট যে পয়েন্টে তিনটে বা তার থেকে বেশি কন্ডাক্টর এসে মিট করছে। এই পয়েন্টটা কিরকম দেখতে হবে আমরা একটু বাদে দেখছি। তাহলে প্রথমে আমরা যে রুলটা পড়বো সেটাকে বলা হচ্ছে জাংশন রুল, যেটা সার্কিটের ভিতরে যে কোনো একটা জাংশনের জন্য অ্যাপ্লিকেবল। এবার কিরচফ কি বলেছিলেন? কিরচফ বলেছিলেন কোনো একটা সার্কিটের ভিতরে যে জাংশন পয়েন্টটা পাচ্ছি সেই জাংশনে টোটাল সাম অফ কারেন্ট শুড বি ইকুয়াল টু জিরো। তাহলে ওনার লটা ছিল, ফার্স্ট লটা ছিল, অ্যাট এনি জাংশন দ্য সাম অফ দ্য কারেন্টস মাস্ট বি ইকুয়াল টু জিরো। ম্যাথামেটিক্যালি এটাকে লেখা হয় এইরকম ভাবে, সামেশন আই। সামেশন আই মানে যতগুলো কারেন্ট ওই জাংশনে অ্যাপিয়ার করছে, যে পার্টিকুলার জাংশনটা নিয়ে কাজ করছো, সেটাকে আমরা পাবো হচ্ছে ইকুয়াল টু জিরো। এটা অ্যাকচুয়ালি কি ডিফাইন করছে? এটা যেটা ডিফাইন করে সেটা হচ্ছে এই টোটাল জাংশন রুলটা বেসড অন দ্য ল অফ কনজারভেশন অফ চার্জ টু দ্য ইলেকট্রিক কারেন্ট ইন এ সার্কিট। ল অফ কনজারভেশন অফ চার্জ মানে কি? মনে রাখবে, ইলেকট্রিক চার্জ হচ্ছে কনজার্ভ কোয়ান্টিটি। তার মানে তুমি চার্জকে ক্রিয়েট করতে পারো না, তুমি চার্জকে ডিস্ট্রয় করতে পারো না। তার মানে যখন তুমি একটা সার্কিট নিয়ে কাজ করবে, সার্কিটের মধ্যে যে জাংশন পয়েন্টটা পাবে সেই জাংশনে কোনো চার্জ অ্যাকুমুলেটেড হতে পারবে না। তার মানে একটা জাংশনের মধ্যে চার্জ এসে জমা হয়ে থাকলো, এটা কখনো হবে না। তার মানে কি হবে? ওই জাংশনে পার ইউনিট টাইমে যতগুলো চার্জ বা যে পরিমাণ চার্জ আসবে, সেম পার ইউনিট টাইমে ওই জাংশন থেকে সেম অ্যামাউন্ট অফ চার্জ বেরিয়ে যাবে। কথার কথা বলছি, ধরো কোনো একটা সার্কিটের মধ্যে একটা জাংশন পয়েন্টে 1 সেকেন্ডে 10 কুলম্ব অফ চার্জ এলো। এরকম কখনো হবে না যে ওই 10 কুলম্ব অফ চার্জের মধ্যে 2 কুলম্ব অফ চার্জ জাংশনের মধ্যে থেকে গেল, বাকি 8 কুলম্ব বেরিয়ে গেল। না, যদি 1 সেকেন্ডে 10 কুলম্ব অফ চার্জ কোনো জাংশনে আসে, তাহলে 1 সেকেন্ডে 10 কুলম্ব অফ চার্জই জাংশন থেকে বেরিয়ে যাবে। তার মানে চার্জ অ্যাকুমুলেটেড হতে পারছে না। তার মানে তুমি চার্জকে ক্রিয়েটও করতে পারছো না, চার্জকে ডিস্ট্রয়ও করতে পারছো না। তাহলে এই যে কথাটা বলা হচ্ছে যে কিরচফ জাংশন রুল ইজ অ্যান অ্যাপ্লিকেশন অফ দ্য ল অফ কনজারভেশন অফ ইলেকট্রিক চার্জ টু দ্য ইলেকট্রিক কারেন্ট। এটার মানে কি? এটার মানে হচ্ছে নো চার্জ ক্যান অ্যাকুমুলেট অ্যাট এ জাংশন। কোনো জাংশনে জড়ো হতে পারবে না। তার মানে কি হবে? টোটাল চার্জ এন্টারিং এ জাংশন পার ইউনিট টাইম, মানে 1 সেকেন্ডে যতটা চার্জ আসবে পার ইউনিট টাইমে, 1 সেকেন্ডে বা পার ইউনিট টাইমে ঠিক সেম অ্যামাউন্ট অফ চার্জ বেরিয়ে যাবে। এবার চার্জ পার ইউনিট টাইম মানে কি? চার্জ পার ইউনিট টাইম হচ্ছে কারেন্ট। তার মানে যে অ্যামাউন্ট অফ কারেন্ট কোনো একটা জাংশনে আসবে। সাগ্নিক, তুমি কিন্তু খুব বড় বিপদের মধ্যে পড়তে চলেছো। আমি কিন্তু তোমার এগেনস্টে কিন্তু আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলবো। ইনফ্যাক্ট আমি এখনই স্যারকে ফোন করছি। তোমার যদি ক্লাস করার ইচ্ছা না থাকে, ক্লাস করবে না, তুমি ক্লাসের মধ্যে যে ডিস্টারবেন্স ক্রিয়েট করছো কেন? তোমাকে এই সাহসটা কে দিয়েছে? ওয়েট করো, তুমি বেশি বাড়াবাড়ি করছো তো। স্যার, বলছি স্যার, সাগ্নিক মিত্র নামে ফার্স্ট ইয়ারের একটি স্যার শুনতে পাচ্ছেন? বলছি সাগ্নিক মিত্র নামে ফার্স্ট ইয়ারের একটি ছেলে আছে,
ছেলেটি ক্লাসে ঢুকেছে এবং কন্টিনিউয়াসলি স্ক্রিনের মধ্যে ঢুকছে একবার করে। স্ক্রিনে যখন কোনো কিছু লিখে আমি পড়াচ্ছি, স্ক্রিনের মধ্যে আঙুল দিয়ে এই মানে জুমের মধ্যে উল্টো দিক থেকে যদি স্টুডেন্টরা স্ক্রিনের মধ্যে আঙুল দিয়ে কোনো কিছু দাগ কাটে, সেই দাগটা আসে, পুরো স্ক্রিনটাকে ডিস্টার্ব করে দিয়ে চলে যাচ্ছে। এটা নিয়ে চতুর্থবার হলো স্যার। সাগ্নিক মিত্র ছেলেটার নাম। এটা ফোর্থ টাইম করেছে। ক্লাসের মধ্যে আছে, প্রচন্ড ডিস্টারবেন্স, মানে ক্লাস করছে না। না, ছিল এক্ষুনি, এক্ষুনি বেরিয়ে গেছে। ওই হঠাৎ করে করে ঢুকছে, ঢুকে স্যার স্ক্রিনটার মধ্যে আঙুল দিয়ে পুরো একদম দাগ কেটে 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 বেরিয়ে যাচ্ছে। আপনি রেকর্ডিংটা যখন দেখবেন আপনি নিজেই দেখতে পাবেন স্যার। প্রচন্ড ডিস্টারবেন্স করছে স্যার। আচ্ছা স্যার, আমি পাঠাচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা স্যার। এই সাগ্নিক মিত্র ছেলেটি কোন সেকশনের ছেলে জানো? তোমরা কেউ বলতে পারবে? কেউ চেনো এই ছেলেটিকে? স্যার না স্যার, ঠিকঠাক চিনতে পারছি না। পড়ানোর মুখটাকেই নষ্ট করে দিল। একে তোমাদের পরীক্ষা সামনে এসে গেছে, পরীক্ষার জন্য জিনিসটাকে রেডি করব। আচ্ছা, এবারে এই ডায়াগ্রামটা দেখো। আমি কি বলেছিলাম? কোনো একটা সার্কিটের মধ্যে জাংশন হচ্ছে এমন একটা পয়েন্ট, যে পয়েন্টে মোর দ্যান থ্রি কন্ডাক্টরস কানেক্টেড হবে। এখানে এই ও জাংশন পয়েন্টের মধ্যে কতগুলো লাইন পাচ্ছ? দেখো, 5টা ডিফারেন্ট লাইন। এবার প্রত্যেকটা লাইনে এক একটা কন্ডাক্টর আছে। তার মানে এই ও জাংশন পয়েন্টে 5টা ডিফারেন্ট কন্ডাক্টর দেখো কানেক্টেড। তাহলে ও পয়েন্টটাকে আমরা ট্রিট করব অ্যাজ এ জাংশন। এবার কিরশফ কি বলেছিলেন? কিরশফ বলেছিলেন অ্যাট এনি জাংশন সাম অফ দ্য কারেন্টস মাস্ট বি ইকুয়াল টু জিরো। তার মানে পার ইউনিট টাইমে ফ্লো অফ চার্জই হচ্ছে আমার কারেন্ট। তাহলে পরে এই ফিগার দেখাচ্ছে, দেখো, 3টে লাইন দিয়ে 3টে কারেন্ট এই জাংশনে আসছে, I1 I2 I3। আর ফোর্থ আর ফিফথ লাইন দিয়ে দেখো কারেন্ট বেরিয়ে যাচ্ছে। একটু আগেই আমরা বলেছি চার্জের সবসময় কনজারভেটিভ প্রপার্টি আছে। তার মানে চার্জ কোনো জাংশনে অ্যাকুমুলেটেড হতে পারবে না। পার ইউনিট টাইমে যতটা অ্যামাউন্ট অফ চার্জ জাংশনে আসবে, ততটা অ্যামাউন্ট অফ চার্জ জাংশন থেকে বেরিয়ে যাবে। তার মানে কি? পার ইউনিট টাইমে ফ্লো অফ চার্জ হচ্ছে কারেন্ট। তাহলে পরে যে 3টে লাইন দিয়ে কারেন্ট জাংশন ওতে আসছে, I1 I2 I3, তার যে টোটাল অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট অফ কারেন্টই I4 এবং I5 এর মধ্যে দিয়ে এই জাংশন থেকে বাইরে বেরিয়ে চলে যাবে। এবারে কোয়েশ্চেন হচ্ছে, তুমি জাংশনের কোন কারেন্টটাকে পজিটিভ বলবে, কোন কারেন্টটাকে নেগেটিভ বলবে? যদি দেখো কারেন্ট কোনো একটা জাংশনের দিকে আসছে, তাহলে সেই কারেন্টটাকে আমরা কনসিডার করব পজিটিভ। আর যারা জাংশন থেকে বেরিয়ে যাবে তাদেরকে কনসিডার করব নেগেটিভ। এটা মনে রাখবে, কখনো কিন্তু এই ভুলটা যেন না হয়। তার মানে আমাদের কাছে কনসিডারেশনটা কি হচ্ছে, যে কারেন্টস এন্টারিং এ জাংশন উইল বি পজিটিভ অ্যান্ড কারেন্টস লিভিং দ্য সেম জাংশন উইল বি নেগেটিভ। তাহলে এই ফিগার অনুযায়ী I1 I2 I3 জাংশনের দিকে আসছে, তাহলে I1 I2 I3 কে আমি পজিটিভ বলবো। I4 I5 জাংশন থেকে বেরিয়ে যাচ্ছে, তার মানে I4 I5 কে আমি নেগেটিভ বলবো। তাহলে পরে এদের আমার টোটাল সামেশন নিতে হবে এবং সেটা ইজ ইকুয়াল টু জিরো হবে। তাহলে ম্যাথামেটিক্যালি আমি কি লিখবো দেখো, I1 প্লাস I2 প্লাস I3, 3টে পজিটিভ টার্মকে যোগ করলাম,
I4 নেগেটিভ, I5 নেগেটিভ, কারণ এই কারেন্ট দুটো লিভ করছে জাংশন। তাহলে পরে আমার এন্টার লজিকটা কি দাঁড়ালো? নেগেটিভ I4 নেগেটিভ I5 কে তুমি যদি রাইট হ্যান্ড সাইড অফ দা ইকুয়েশনে নিয়ে যাও, তাহলে পরে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? I1 প্লাস I2 প্লাস I3 ইজ ইকুয়াল টু I4 প্লাস I5। তার মানে কোনো একটা জাংশনের দিকে যে কারেন্ট গুলো আসছে ডাইরেক্টেড, তাদেরকে তুমি যদি তাদের সামেশন নাও, তাহলে যার ম্যাগনিটিউড অফ সামেশন অফ ম্যাগনিটিউড অফ কারেন্টস পাবে ডাইরেক্টেড টুয়ার্ডস এ জাংশন, আর যে কারেন্ট গুলো জাংশন থেকে বেরিয়ে যাচ্ছে তাদের যদি তুমি সামেশন নাও, এই দুটো সামেশন হচ্ছে অলওয়েজ ইকুয়াল। তার মানে টোটাল অ্যামাউন্ট অফ কারেন্ট যেটা জাংশনের মধ্যে আসবে, টোটাল অ্যামাউন্ট অফ কারেন্ট যেটা জাংশন থেকে বেরিয়ে যাবে, এরা সব সময় ইকুয়াল হবে। তাহলে পরে আমরা কিরচফস লকে আরো যদি ডিটেলড ওয়েতে, সিম্পল ওয়েতে যদি ব্যাপারটা বুঝি, তাহলে আমাদের কাছে কন্ডিশনটা কি দাঁড়াচ্ছে? দ্য সাম অফ ম্যাগনিটিউডস অফ দ্য কারেন্টস ডাইরেক্টেড ইনটু এ জাংশন উইল অলওয়েজ বি ইকুয়াল to the sum of the magnitudes of currents directed out of the junction। এই অবধি তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? স্যার বলছি, আপনি যেটা পড়ালেন কিরচফস জাংশন রুল। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলো, শুনছি। হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি কিরচফ, স্যার এইটা তো স্যার ওই কেভিএল এর মতো, মানে কেভিএল নয়। হ্যাঁ, কেসিএল। কেসিএল এর মতো তো, কিরচফস কারেন্ট ল। কেসিএল এর মতো না, এটা কেসিএলই। ও আচ্ছা আচ্ছা, কিরচফস জাংশন রুল বলছেন, ওটা বুঝতে পারিনি না, আর কি। জাংশন রুলটা হচ্ছে অ্যাকচুয়াল নেম, যেটাকে কিরচফস কারেন্ট ল বলে বলা হয়, কেসিএল। ও আচ্ছা স্যার, মানে ওটাই মানে কেভিএল কেসিএল ওটাই। শর্টে বলে না, কেভিএল আলাদা, কেভিএল এখন আমি বলিনি। এটা শুধুমাত্র কিরচফস ভোল্টেজ ল, ওটা কারেন্ট ল বলছি আমি। এখানে কোন রকম কেভিএল মানে কি ভোল্টেজ, এখানে কোথাও ভোল্টেজ আমি এখনো বলেছি? না না না, আই আছে, কারেন্ট কারেন্ট। হ্যাঁ, তা তো তোমার এটা কেসিএল নিয়ে বলা হচ্ছে জাংশন। হ্যাঁ। কেসিএল এর মধ্যে তোমার জাংশন আসবে, এটার অ্যাকচুয়াল নেমিং হচ্ছে জাংশন রুল। হুম। ওকে। কেসিএল মানে হচ্ছে কিরচফস কারেন্ট ল, জাংশন রুল। ওকে, হুম। দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, দুটো একই জিনিস, শুধু ওকে। নেমিংটা আলাদা। অ্যাকচুয়ালি এটাকে বলা হয় জাংশন রুল হিসাবে। এবার বলো, এই রুলটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বাকিরা বুঝতে পেরেছো? তাহলে জাংশন রুল বা কেসিএল এর মধ্যে কি মনে রাখবে? একটা জাংশন পয়েন্টের দিকে যে কারেন্ট গুলো আসবে তারা প্লাস, জাংশন থেকে যে কারেন্ট গুলো বেরিয়ে যাবে তারা মাইনাস। যতগুলো কারেন্ট আসছে তাদেরকে অ্যাড করো, যতগুলো কারেন্ট জাংশন থেকে বেরিয়ে যাচ্ছে তাদেরকে অ্যাড করো, দুটো সামেশনকে ইকুয়াল করে দাও, তাহলেই তুমি পাবে আই, সামেশন অফ আই অ্যাট এনি জাংশন ইজ ইকুয়াল টু 0। এইবারে আমরা যাব হচ্ছে লুপ রুল। এই যে তুমি বললে কেসিএল কেভিএল, কিরচফস ভোল্টেজ ল যেটাকে বলে, সেটাই হচ্ছে আমাদের লুপ রুল। এই লুপ রুলটা একটু ভালো করে বুঝতে হবে, আগে ভালো করে ব্যাপারটা বোঝো। লুপ রুল, লুপ রুল মানে হচ্ছে একটা সার্কিটের লুপ মানে কি? তুমি সার্কিটের মধ্যে যে ক্লোজড পাথটাকে নেবে, যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে পারে, তাকেই আমরা বলবো একটা লুপ। কি বললাম? কোনো একটা সার্কিটের মধ্যে যে কোনো একটা ক্লোজড কন্ডাক্টিং পাথ, সেটাই হচ্ছে আমাদের লুপ। তাহলে সেই লুপে আমরা লুপ রুল বা তুমি কেভিএল যাই বলো, সেটাকে যখন আমরা অ্যাপ্লাই করব, কিরচফ কি বলেছিলেন? কিরচফ বলেছিলেন একটা ক্লোজড সার্কিট লুপের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে, এলিমেন্ট মানে কি থাকবে? রেজিস্টার থাকবে, আর তোমার থাকবে হচ্ছে ব্যাটারিজ অর সেলস। তাহলে যতগুলো এলিমেন্ট একটা ক্লোজড সার্কিটের মধ্যে আছে, সার্কিটের লুপের মধ্যে আছে, তাদের অ্যাক্রসে যা পোটেনশিয়াল ডিফারেন্স পাবে, এদের যদি তুমি সাম আপ করো, তাহলে ওই ক্লোজ লুপের জন্য এই সামেশনটা হবে ইকুয়াল টু 0। তাহলে ল এর স্টেটমেন্টটা হচ্ছে সাম অফ দ্য পোটেনশিয়াল ডিফারেন্সেস
অ্যাক্রস অল দ্য এলিমেন্টস অ্যারাউন্ড এনি ক্লোজড সার্কিট লুপ মাস্ট বি জিরো। একটা লুপের মধ্যে যদি তিনটে রেজিস্টার থাকে, দুটো ব্যাটারি থাকে, তাহলে তিনটে রেজিস্টারের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স, দুটো ব্যাটারির ইএমএফ, এগুলোকে যখন তুমি সামেশন করবে তখন সেটা তোমাকে জিরো দেবে। এটাই হচ্ছে কিরচপস ভোল্টেজ ল। এইবার এই যে এখানে দেখো সামেশন ভি ইজ ইকুয়াল টু জিরো, এই ভিটা তাহলে কাকে কাকে ইনক্লুড করবে? একটা সার্কিট এলিমেন্টের মধ্যে মানে কি কি থাকতে পারে? রেজিস্টার থাকতে পারে, আর থাকতে পারে হচ্ছে সেলস অর ব্যাটারিজ। এদের সবাইকে তোমাকে কিন্তু কনসিডার করতে হবে কি উইদিন দ্যাট। বলছে না তো কোথা বলছি যে এবারে কিরচপস লুপ কোথা থেকে তৈরি হলো? আমরা তো কিরচপস কারেন্ট ল বলো বা জাংশন রুল যেটা পড়লাম, সেখানে তো আমরা দেখতে পেয়েছি যে সেটা কনজারভেশন অফ চার্জের উপর বেস করে। তাহলে এই রুলটা কার উপর বেস করে হবে? মনে রাখবে, কিরচপস লুপ রুলটা বেস করবে অন দা কনজারভেশন অফ এনার্জি। কিভাবে ব্যাপারটা আমরা একটু জেনে নিই। তাহলে আমরা ওই দিকে প্রোগ্রেস করার আগে একটা জিনিস তাহলে কি মনে রাখছি, এই ইকুয়েশনে যে ভি পোটেনশিয়াল ডিফারেন্স বোঝাচ্ছে, তার মধ্যে ইএমএফ কেও কনসিডার করতে হবে, রেজিস্টারের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কেও কনসিডার করতে হবে। এইবার আমাদের কাছে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জির উপর বেস করে কি করে এই লুপ রুলটা তৈরি হলো, এটা হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় প্রশ্ন। এই কোয়েশ্চেনটার আনসার দিতে গেলে প্রথমে আগে আমাদের জানতে হবে কিরচফস লুপ রুলটা তৈরি হয়েছে কারণ ইলেকট্রিক ফোর্স হচ্ছে কনজারভেটিভ ফোর্স। তোমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে, সেখানে যখন তোমাদের ম্যাডাম পড়িয়েছিলেন, সেখানে ম্যাডাম কনজারভেটিভ ফোর্স নন কনজারভেটিভ ফোর্স বলে দুটো টার্মিনোলজি ইউজ করেছিলেন। কনজারভেটিভ ফোর্সকে সিম্পল ওয়েতে মনে রাখো, কনজারভেটিভ ফোর্স মানে হচ্ছে তুমি যদি একটা ফিল্ডের মধ্যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাও, তাহলে ওয়ার্ক ডান পাথের উপর ডিপেন্ড করবে না। কোন পাথ দিয়ে তুমি 1 থেকে 2-তে গেলে তার উপর ডিপেন্ড করবে না ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান ডিপেন্ড করবে কোন পয়েন্ট থেকে শুরু করছো আর কোন পয়েন্টে গিয়ে শেষ করছো, এই দুটো পয়েন্টের উপর। ইলেকট্রিক ফোর্সের কেসে এক্স্যাক্টলি সেম জিনিসটা হয়। তুমি যদি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে একটা চার্জকে নিয়ে যাও, তাহলে পরে তার জন্য যা ওয়ার্ক ডান হবে, সেই ওয়ার্ক ডানটা তোমার ডিপেন্ড করবে ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের উপর। ওয়ান ইনিশিয়াল থেকে ফাইনালে কোন পাথে গেছো তার উপর ডিপেন্ড করবে না। এই জন্য আমরা বলি ইলেকট্রিক ফোর্স হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্স। এবারে ধরো তুমি সার্কিটের মধ্যে একটা পয়েন্টকে কনসিডার করলে, সেই পয়েন্টের একটা ডেফিনিট ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু থাকবে। এবার ধরো তুমি সেই পয়েন্ট থেকে স্টার্ট করলে, সার্কিটের মধ্যে দিয়ে মুভ করে আবার ওই পয়েন্টে ফিরে এলে, তাহলে কি হবে? যে পোটেনশিয়াল থেকে তুমি স্টার্ট করেছিলে মুভ করা, তুমি যখন আবার ঘুরে এসে ওই সেম পয়েন্টে আসবে। ওটা তো স্যার আমি একটু কথা বলছি বলছি ও যে হ্যাঁ স্যার, সাগনিক হ্যাঁ সাগনিক জয়েন করেছে হ্যাঁ, এই যে জয়েন করেছে স্যার। তো ভুল ভুল হয়েছে বলেছে না, আমাকে কোনো কথা বলেনি স্যার। সাগনিক সাগনিক শুনতে পাচ্ছ সাগনিক তুমি শুনতে পাচ্ছ মাইক তো মিউট করে রেখেছে স্যার। তোমার মাইকটা মিউট করা আছে আনমিউট করো লেফট সাইড কর্নারে দেখো তোমার ইয়ে আছে মিউট আনমিউট আছে ওটা করো সাগনিক তুমি আনমিউট করেছিলে আবার একবার আনমিউট করো ও আনমিউট করেনি স্যার, আমি এখান থেকে আনমিউট করিয়েছিলাম। আনমিউট করো তুমি আনমিউট করো
আনমিউট হচ্ছে না? ওখান থেকে করছে না স্যার। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। তুমি পড়াও। আচ্ছা স্যার। কোনো অসুবিধা হলে আমাকে ফোন করো। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ। রবিশঙ্করের মেন্টারশিপ আছে, রবিশঙ্করকে আমি বলেছি যা বলো। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আরেকবার রিপিট করছি, ভালো করে শুনে নাও। ইলেকট্রিক ফোর্স হচ্ছে কনজারভেটিভ ফোর্স। তুমি যদি সার্কিটের মধ্যে কোনো একটা পয়েন্টের থেকে স্টার্ট করো, সার্কিটের ভিতরে যে কোনো পয়েন্টে একটা ডেফিনিট পোটেনশিয়াল থাকবে। ওই পয়েন্ট থেকে স্টার্ট করে সার্কিটের মধ্যে দিয়ে পুরো ঘুরে এসে যখন তুমি আবার ওই পয়েন্টে ফিরে আসবে, তুমি যে পোটেনশিয়াল থেকে স্টার্ট করেছিলে তুমি সেই পোটেনশিয়ালেই ফিরে আসবে। তাহলে ব্যাপারটা কি হবে? এই যে তুমি একটা রাউন্ড ট্রিপ করে এলে, এর মধ্যে কিছু কিছু জায়গায় তুমি পাবে যেখানে পোটেনশিয়াল ডিক্রিজ করছে, আবার কিছু কিছু জায়গা সার্কিটের মধ্যে পাবে যেখানে পোটেনশিয়াল রাইজ করছে, ইনক্রিজ করছে। এই ডিক্রিজ ইনক্রিজটা একটা লুপের মধ্যে এমন ভাবে হবে, যে যে এলিমেন্টের মধ্যে দিয়ে ডিক্রিজ হবে, যতটা অ্যামাউন্টে পোটেনশিয়াল ডিক্রিজ করবে, অন্য এলিমেন্টের মধ্যে দিয়ে সেম অ্যামাউন্টে পোটেনশিয়াল ইনক্রিজ করবে, যাতে ডিক্রিজ এবং ইনক্রিজটা ক্যান্সেল হয়ে গিয়ে আবার তুমি সেম পোটেনশিয়ালে ব্যাক করে আসতে পারো। এটাই বলছে যে সাম অফ দ্য পোটেনশিয়াল ডিফারেন্সেস অ্যাক্রস অল দ্য এলিমেন্টস অ্যারাউন্ড এনি ক্লোজড সার্কিট লুপ ইজ অলওয়েজ ইকুয়াল টু জিরো। এবারে ইলেকট্রোমোটিভ ফোর্স আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম সেটা ওয়ার্ক ডান, তার মানে সেটা এনার্জির সঙ্গে রিলেটেড। সেই জন্য আমরা বলি হচ্ছে লুপ রুল ইজ অ্যান অ্যাপ্লিকেশন অফ প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। তাহলে মানে এটা প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জির উপর বেস করে এই লুপটা তৈরি হয়েছে। এগুলো শর্ট কোয়েশ্চেনে দেয় যে কেভিএল কোন ল এর উপর বা কোন রুলের উপর বেস করে তৈরি। সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। তাহলে পরে আমরা এই যে বললাম যে একটা লুপের মধ্যে কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট করে আবার ওই পয়েন্টে ফিরে এলে আমরা যে পোটেনশিয়াল থেকে শুরু করেছি সেই পোটেনশিয়ালেই ব্যাক করে আসছি। তার মানে কিছু কিছু সার্কিট এলিমেন্টের মধ্যে দিয়ে পোটেনশিয়াল মুভ করার সময় ডিক্রিজ করবে, কিছু কিছু এলিমেন্টের মধ্যে দিয়ে ইনক্রিজ করবে। তাহলে সেইটাকে যদি আমরা সিম্পল ওয়েতে এই কেভিএল বলো বা লুপ রুলকে যদি লিখতে চাই, তাহলে আমি কি বলবো? কোনো একটা ক্লোজ লুপের অ্যারাউন্ডে সাম অফ পোটেনশিয়াল ড্রপস, মানে যতটা পোটেনশিয়াল কমবে তাদের সাম হবে অলওয়েজ ইকুয়াল টু দা সাম অফ পোটেনশিয়াল রাইজেস, মানে যতটা পোটেনশিয়াল বাড়বে তার সাথে সমান। তাহলে সেটাকেই বলা হচ্ছে, দেখো, অ্যারাউন্ড এনি ক্লোজ সার্কিট লুপ দ্য সাম অফ দ্য পোটেনশিয়াল ড্রপস ইকুয়ালস দ্য সাম অফ দ্য পোটেনশিয়াল রাইজেস। যতটা অ্যামাউন্টে পোটেনশিয়াল ডিক্রিজ করবে ঠিক ততটা অ্যামাউন্টেই পোটেনশিয়াল ইনক্রিজ করবে। এবার কোয়েশ্চেন হচ্ছে, কেন পোটেনশিয়াল ডিক্রিজ করবে বা কেন পোটেনশিয়াল ইনক্রিজ করবে, বা কিভাবে আমরা বুঝবো যে পোটেনশিয়াল ডিক্রিজ করছে বা পোটেনশিয়াল ইনক্রিজ করছে? তার জন্য আমাদের একটা সাইন কনভেনশন জানতে হবে। এই সাইন কনভেনশনটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল হচ্ছে ফর দ্য লুপ রুল। কি বলা হচ্ছে? আমার কাছে সার্কিট এলিমেন্ট মানে দুটো এলিমেন্ট, একটা হচ্ছে রেজিস্টার আর আরেকটা হচ্ছে ইএমএফ। আমাদের কিরচপস ভোল্টেজ ল বা লুপ রুল যাই তুমি বলো, সেখানে অ্যাপ্লাই করতে গেলে আমাদের একটা পাথকে ড্র করতে হবে, একটা রাস্তাকে ড্র করতে হবে, যে পাথ বরাবর আমরা ওই লুপের মধ্যে ট্রাভেল করব। এই পাথ দিয়ে যাওয়ার সময় দু ধরনের ঘটনা ঘটবে। ইএমএফ এর কেসে, মানে তোমার যেখানে ব্যাটারি থাকবে বা সেল থাকবে সেখানে দু ধরনের ঘটনা ঘটবে, যেখানে রেজিস্টার থাকবে সেখানে দু ধরনের ঘটনা ঘটবে। এই দুটো ঘটনার উপর বেস করে আমরা কোনো কোনো কেসে পজিটিভ নেব, তার মানে ইনক্রিজ হচ্ছে, কোনো কোনো কেসে পোটেনশিয়াল ডিফারেন্সকে নেগেটিভ নেব। কিভাবে নেব ভালো করে দেখো। প্রথমে আমরা ইএমএফ এর জন্য সাইন কনভেনশনটাকে কনসিডার করছি। এই ছবিটা ভালো করে দেখো।
ধরো কোনো একটা সার্কিটের মধ্যে এরকম একটা ব্যাটারি রয়েছে। উপরের এই যে অ্যারোটা দেখতে পাচ্ছ, এটা আমরা এরপরে একটা এক্সাম্পল দেখলেই ব্যাপারটা বুঝতে পারবো। এই অ্যারোটা হচ্ছে তুমি কোন পাথে ওই লুপের মধ্যে দিয়ে যাচ্ছ, এটা হচ্ছে তোমার সেই পাথটাকে ডিনোট করছে। তাহলে এই অ্যারোটা ব্যাটারির নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালের দিকে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তাহলে এখানে আমি ব্যাটারির ইএমএফ যেটা লেখা আছে, এটাকে প্লাস নেব না মাইনাস নেব? যদি আমাদের রাস্তাটা মানে যে পাথে আমরা ট্রাভেল করছি, সেই পাথের অ্যারোটা যদি এরকম ঘটনার সাথে কম্পেয়ারেবল হয়, যেখানে তোমার অ্যারো হচ্ছে নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনাল, তার মানে তুমি মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছ। মাইনাস থেকে প্লাসের দিকে যাওয়া মানে কি? পোটেনশিয়াল ইনক্রিজ করছে। তাহলে পরে আমরা এই ব্যাটারির ইএমএফটাকে কনসিডার করব পজিটিভ। তার মানে আমরা একটা যদি ইএমএফ এর সোর্সের মধ্যে দিয়ে যদি ট্রাভেল করি নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালের দিকে, তার মানে ইএমএফ এর ডাইরেকশনে, তার মানে আমরা নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছি, মানে ইএমএফ ইনক্রিজ করছে, পোটেনশিয়াল ইনক্রিজ করছে। তাহলে আমরা সেই ব্যাটারির ইএমএফটাকে কনসিডার করব প্লাস। কিন্তু যদি এর উল্টোটা হয়, ধরো সার্কিটের মধ্যে এরম একটা কন্ডিশন হলো, যেখানে তুমি যে পাথে ট্রাভেল করছো, সেই ট্রাভেলের অ্যারোটা এবার দেখো এই ইএমএফ সোর্স বা ব্যাটারির মধ্যে দিয়ে যাওয়ার সময় পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে পড়ছে। কোনটা পড়বে আমরা জানি না, সেটা আমাদের সার্কিট বা প্রবলেম যেরকম দেবে সেরকম অনুযায়ী পড়বে। যদি সেকেন্ড সিচুয়েশনটা হয়, যেখানে তোমার পাথের অ্যারো ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে, সেই জায়গাতে আমরা ইএমএফ কে কনসিডার করব নেগেটিভ। কেন? তার কারণ প্লাস থেকে মাইনাসে যাওয়া মানে তোমার পোটেনশিয়াল ডিফারেন্স ডিক্রিজ করছে, পোটেনশিয়াল ড্রপ হচ্ছে। তাহলে পরে আমরা যখন একটা সোর্স অফ ইএমএফ এর মধ্যে দিয়ে যে ডাইরেকশনে ইএমএফ, তার অপোজিটে ট্রাভেল করব, তার মানে ব্যাটারির পজিটিভ ইলেকট্রোড থেকে নেগেটিভ ইলেকট্রোডের দিকে যাব, মনে রাখবে পোটেনশিয়াল ডিক্রিজ করছে। তাহলে সেই কন্ডিশনে আমরা ব্যাটারির ইএমএফ কে কনসিডার করব নেগেটিভ। তাহলে আমাদের ট্রাভেল করার সময় আমার পাথের অ্যারো যদি নেগেটিভ টু পজিটিভ টার্মিনাল থাকে, তাহলে ইএমএফ অফ দ্য ব্যাটারিকে কনসিডার করব প্লাস। আর আমার যদি ট্রাভেলের অ্যারো বা পাথের অ্যারো থাকে পজিটিভ টু নেগেটিভ, তাহলে পরে আমরা ইএমএফ কে কনসিডার করব মাইনাস। এই সাইন কনভেনশন দুটো তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পেরেছো কখন আমরা ইএমএফ কে প্লাস নেব, কখন আমরা মাইনাস নেব? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এটা হলো সাইন কনভেনশনস ফর ইএমএফ। এবার ইএমএফ ছাড়া বা কারেন্টের সোর্স ছাড়া আর কি থাকবে? রেজিস্টার্স থাকবে। তাদের জন্য আমাদের সাইন কনভেনশন আছে। সেই সাইন কনভেনশনটা কিরকম দেখো। এবার আমরা কনসিডার করব সাইন কনভেনশনস ফর রেজিস্টার্স। ফার্স্ট ফিগারটা ভালো করে দেখো। ফিগারে কি দেখাচ্ছে? এই একটা রেজিস্টার দেওয়া রয়েছে, যা রেজিস্ট্যান্স আর রয়েছে। এর মধ্যে দিয়ে দেখো কারেন্ট রাইট টু লেফট যাচ্ছে। এই যে হোয়াইট কালারের অ্যারোটা, এটা রিপ্রেজেন্ট করছে এই রেজিস্টার যার রেজিস্ট্যান্স আর, তার মধ্যে দিয়ে কোন ডাইরেকশনে কারেন্ট যাচ্ছে। আর তোমার ট্রাভেল করার পাথ কোন দিকে? কারেন্টের ফ্লো ঠিক অপোজিটে। এবার আমরা কি জানি, একটা সার্কিটের মধ্যে একটা রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টের দিকে যায়? হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে যায়। তার মানে আমার এই ফিগার অনুযায়ী হোয়াইট অ্যারোটা রাইট টু লেফট আছে। তার মানে রাইট সাইডের এই পয়েন্টটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল, লেফট সাইডের এই পয়েন্টটা হচ্ছে লোয়ার পোটেনশিয়াল। তাই জন্য দেখো এইটাকে রাইট হ্যান্ড সাইডের এই পয়েন্টটাকে প্লাস দেওয়া হয়েছে, এই পয়েন্টটাকে মাইনাস দেওয়া হয়েছে। তাহলে কারেন্ট ফ্রম হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল থ্রু দ্য রেজিস্টার মুভ করছে। আর তুমি কোন দিকে ট্রাভেল করছো? এগেনস্ট দ্য কারেন্ট। তার মানে তুমি ট্রাভেল করছো লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালের দিকে।
তাহলে এই রকম যদি সিচুয়েশন হয় যেখানে তুমি একটা রেজিস্টারের মধ্যে দিয়ে ট্রাভেল করছো ইন এ ডাইরেকশন অপোজিট টু দা কারেন্ট, তার মানে তুমি লোয়ার থেকে হায়ারে যাচ্ছ, মানে তুমি মুভ করছো ইন দা ডাইরেকশন অফ ইনক্রিজিং পোটেনশিয়াল, তখন এই রেজিস্টারের অ্যাক্রসে যে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে সেটাকে আমাদের পজিটিভ কনসিডার করতে হবে। এবার আমরা ওহমস লতে জানি আই অ্যামাউন্টের কারেন্ট আর রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো করলে পোটেনশিয়াল ডিফারেন্স হয় ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। তাহলে পরে আমাদের এই পার্টে আই ইন্টু আর এই কোয়ান্টিটিটাকে পজিটিভ নিতে হবে, তার কারণ তোমার ট্রাভেল পাথ ইজ এগেনস্ট দ্য কারেন্ট থ্রু দ্য রেজিস্টার, তার মানে তুমি মুভ করছো ফ্রম লোয়ার পোটেনশিয়াল টু হায়ার পোটেনশিয়াল। কিন্তু যদি উল্টোটা হয়, উল্টোটা হয় মানে এই সিচুয়েশনটা হয় যেখানে কারেন্ট রেজিস্টারের মধ্যে দিয়ে যে ডাইরেকশনে ফ্লো করছে তুমিও কারেন্টের সাথে সাথে একই ডাইরেকশনে ট্রাভেল করছো। এবার দেখো দুটো অ্যারো সেম ডাইরেকশন, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে একটু আগে আমি কি বললাম, হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে থ্রু দ্য রেজিস্টার। তাহলে তোমার ট্রাভেলিং পাথ প্যারালাল টু দ্য কারেন্ট অর ইন দ্য সেম ডাইরেকশন অফ কারেন্ট, তার মানে তুমিও ট্রাভেল করছো ফ্রম হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল। হাই থেকে লো প্লাস থেকে মাইনাসে এলে পোটেনশিয়াল ডিক্রিজ করছে, তার মানে তুমি ট্রাভেল করছো ইন দ্য ডাইরেকশন অফ ডিক্রিজিং পোটেনশিয়াল। সেই কারণের জন্য সেকেন্ড কেসে যখন পোটেনশিয়াল ডিফারেন্স আই আর কনসিডার করব সেটাকে আমাকে কনসিডার করতে হবে নেগেটিভ। তাহলে সিম্পল ওয়েতে কি মনে রাখবে, তোমার অ্যাসাইন্ড পাথ বা তুমি যেদিকে মুভ করছো সেটা যদি রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্টের অপোজিটে হয় তাহলে কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স মানে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে প্লাস নেবে। আর তুমি যদি রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট যেদিকে যাচ্ছে সেই দিকে যাও, একই ডাইরেকশনে মুভ করো, তাহলে পরে আই ইনটু আর তোমাকে কনসিডার করতে হবে নেগেটিভ। এগেনস্ট দ্য কারেন্ট গেলে লো টু হাই যাচ্ছ মানে ইন দ্য ডাইরেকশন অফ ইনক্রিজিং পোটেনশিয়াল, আর কারেন্টের ডাইরেকশনে গেলে হাই টু লো তার মানে ইন দ্য ডাইরেকশন অফ ডিক্রিজিং পোটেনশিয়াল। দেখো এটা ক্লিয়ার হলো কিনা বলো এই সাইন কনভেনশনটা। তো তাহলে স্যার একটা কথা বলছি ওই কিরচফ ল এর সঙ্গে তাহলে ওহম ল এর তাহলে সম্পর্কটা কি? কিরচফ ল এর সঙ্গে ওহমস ল তো কোনো ওহমস ল হচ্ছে তোমাকে অ্যালাউ করছে টু ক্যালকুলেট দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস এ রেজিস্টার। হুম। কিরচফ ল তোমাকে হেল্প করছে টু অ্যানালাইজ এ সার্কিট যার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সকে তুমি ক্যালকুলেট করছো বাই ইউজিং ওহমস ল। তুমি তো কিরচফস লকে ইউজ করছো একটা কমপ্লিকেটেড সার্কিট নেটওয়ার্ককে সিম্পলিফাই করার জন্য, অ্যানালাইজ করার জন্য। এবার অ্যানালিসিস করতে গেলে পরে তোমাকে কিছু কিছু জায়গাতে কেসিএল অ্যাপ্লাই করতে হচ্ছে, জাংশন রুল অ্যাপ্লাই করতে হচ্ছে, কিছু কিছু জায়গায় তোমাকে লুপ রুল অ্যাপ্লাই করতে হচ্ছে বা কেভিএল অ্যাপ্লাই করতে হচ্ছে। এবার কেভিএল যখন তুমি অ্যাপ্লাই করছো তখন তোমাকে পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেট করতে হচ্ছে অ্যাক্রস এ রেজিস্টার। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স তুমি কি করে ক্যালকুলেট করতে পারবে, ওহমস ল কে ইউজ করে ক্যালকুলেট করতে পারবে। তখন তুমি ওহমস ল এর হেল্প নিয়ে পোটেনশিয়াল ডিফারেন্সটা মেজার করছো। এরপর কেভিএল এর যা তোমার রুল যে একটা ক্লোজ লুপের মধ্যে যতগুলো সার্কিট এলিমেন্ট পাবে তাদের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্সের সামেশন সবসময় জিরো হবে, সেই ইকুয়েশনে আমরা পুট করব। এবার কোনটা প্লাস নেব কোনটা মাইনাস নেব সেটা আমরা সাইন কনভেনশনটা শিখলাম, এবার সেটাকে অ্যাপ্লাই করে আমাকে ইকুয়েশন তৈরি করতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এরপর বুঝতে পেরেছি। এবার এটাকে যতক্ষণ না পর্যন্ত আমরা নিউমেরিক্যাল একটা এক্সাম্পল দিয়ে দেখব ততক্ষণ অব্দি আমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে না। এবার আমরা একটা নিউমেরিক্যাল এক্সাম্পলকে ডিসকাস করব, যে এক্সাম্পলটাতে আমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে কিভাবে আমরা এই সাইন কনভেনশনটাকে ইউজ করে ইকুয়েশন তৈরি করব। তারপর ইকুয়েশন যেরকম ভাবে আমরা ম্যাথামেটিক্সে অ্যালজেব্রাইক ইকুয়েশনকে সলভ করি সেরকম ভাবে সলভ করে আমাদের যেটা ক্যালকুলেট করতে বলেছে সেটা আমরা ক্যালকুলেট করব। এবার আমরা একটা এক্সাম্পল দেখি এই কেসিএল আর কেভিএল এর উপর বেস করে। দেখো আমাদের দিয়েছে এরকম একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটটা একটা হুইটস্টোন ব্রিজের মতো সার্কিট।
কিন্তু এটা ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ নয়। আমরা একটু বাদে হুইটস্টোন ব্রিজ পড়বো, ব্যালেন্স কন্ডিশনটা কি সেটা জানবো। এটা একটা আনব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। চারটে দেখো, এ বি সি ডি, এটা হচ্ছে আমার ব্রিজটা। এ বি, বিসি, সিডি, ডিএ, এই চারটে আর্মে চারটে রেজিস্ট্যান্স কানেক্টেড রয়েছে। একটা ব্যাটারি রয়েছে 2 ভোল্ট, যার ইন্টারনাল রেজিস্ট্যান্স লেখা রয়েছে 2 ওহম। এখান থেকে একটা আই অ্যামাউন্টের কারেন্ট এই সার্কিটের মধ্যে দিয়ে ফ্লো করে এ পয়েন্ট অব্দি যাচ্ছে। আমাকে ক্যালকুলেট করতে বলেছে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কতটা কারেন্ট ফ্লো করছে। তাহলে আগে আমাকে এবার কারেন্টটাকে প্রথমে ড্র করতে হবে। আমাকে কোথাও কিন্তু বলে দেওয়া নেই যে এ থেকে বি এর দিকে কত কারেন্ট যাচ্ছে, এ থেকে ডি এর দিকে কত কারেন্ট যাচ্ছে। এরকম প্রবলেম এলে আমরা কিভাবে প্রবলেমটাকে সলভ করি? আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে এই সার্কিটটাকে আরেকবার ড্র করে এবার কারেন্ট গুলোকে আমাকে ডিস্ট্রিবিউট করতে হবে। এখানে একটা জিনিস মনে রাখবে, কিরচপস কারেন্ট ল বলো, কিরচপস ভোল্টেজ ল বলো, যাই বলো, কিরচপস ল এর একটা সব থেকে বড় বিউটি হচ্ছে তোমাকে এইটা কখনো মানে মাথাতে নিয়ে টেনশন করতে হবে না যে আমি কারেন্টটা সার্কিটের মধ্যে যেদিকে আঁকলাম সত্যি সত্যি কি কারেন্টটা সেই দিকে যাচ্ছে না তার উল্টো দিকে যাচ্ছে। তুমি কারেন্টকে তোমার মতো করে এঁকে নেবে। যদি তোমার আঁকাটা অ্যাকচুয়াল সিচুয়েশনের সঙ্গে ম্যাচ করে যায়, তুমি কারেন্টের আনসার পজিটিভে পাবে। আর যদি তুমি ধরো কনসিডার করলে কারেন্ট একটা পার্টিকুলার ডাইরেকশনে যাচ্ছে, কিন্তু কারেন্ট ইন রিয়েলিটি সেই ডাইরেকশনে যাচ্ছে না, তার অপোজিটে যাচ্ছে, তাহলে তোমার আনসারটা নেগেটিভে বেরোবে। এই জন্য কেসিএল বা কেভিএল এ এই টেনশনটা কখনো করবে না যে আমি যে কারেন্টটা কনসিডার করলাম সত্যি সত্যি কি সেই কারেন্টটা ওই ডাইরেকশনে যাচ্ছে না তার উল্টো দিকে যাচ্ছে। যদি ওই ডাইরেকশনে যায় তুমি পজিটিভে আনসার পাবে, যদি ওই ডাইরেকশনে না যায় তখন নেগেটিভে আনসার আসবে। তো আমরা এখানে আগে প্রথমে অ্যাসাইন করি কারেন্টটাকে। ভালো করে দেখো, এই আই কারেন্টটা এ পয়েন্ট অব্দি যাবে। এবার এ পয়েন্ট থেকে দেখো কারেন্টের দুটো পাথ, একটা পাথ হচ্ছে এবি আর একটা পাথ হচ্ছে এবি। তাহলে এ পয়েন্ট থেকে কারেন্টটা দুটো ব্রাঞ্চে ভাঙবে। আমি কনসিডার করছি এবি পাথের মধ্যে দিয়ে মানে 2 ওহম এই রেজিস্টারটার মধ্যে দিয়ে I1 কারেন্ট ফ্লো করছে, আর 1 ওহমের এইটার মধ্যে দিয়ে I2 কারেন্ট যাচ্ছে। এই I1 I2 ভ্যালু কত আমি জানি না, আমাকে ক্যালকুলেট করব। তার মানে আই ইজ ইকুয়াল টু I1 + I2 হবেই। কেন? কারণ এ পয়েন্টে কোনো চার্জের লিকেজ নেই। একটু আগে আমরা দেখেছি যে চার্জ কোনো জাংশন পয়েন্টে অ্যাকুমুলেটেড হবে না। তার মানে যতটা কারেন্ট এ পয়েন্টে ঢুকছে ততটা কারেন্টই এ পয়েন্ট থেকে বেরিয়ে যাবে, এখানে I1 আর I2 দিয়ে যাচ্ছে। এইবার দেখো, এই I2 কারেন্টটা এ থেকে ডি অব্দি আসবে, I1 কারেন্টটা এ থেকে বি অব্দি যাবে। আমাকে ক্যালকুলেট করতে বলেছে কারেন্ট থ্রু দা গ্যালভানোমিটার। তার মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে বি থেকে ডি এর দিকে কারেন্ট যেতে পারে, অথবা ডি থেকে বি এর দিকে কারেন্ট যেতে পারে। আমি জানি না কোন দিকে যাবে, কারণ আমার কাছে কোনো ডেটা দেওয়া নেই। আমি কনসিডার করে নিচ্ছি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্টটা বি থেকে ডি এর দিকে আসছে। এটা আমি কনসিডার করলাম। এবার যদি আমার কনসিডারেশনটা কারেক্ট হয় তাহলে পরে আমার এই রেজাল্টটা পজিটিভে আসবে। যদি আমার কনসিডারেশন রং হয় তাহলে আমার কারেন্টটা নেগেটিভে আসবে। তাহলে দেখো, বি পয়েন্ট থেকে একটা কারেন্ট গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে চলে গেল, তাহলে I1 থেকে IG গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে চলে গেল। তাহলে বি এর থেকে সি এর দিকে কতটুকু কারেন্ট যাবে? I1 থেকে IG কে মাইনাস করলে যেটা পড়ে থাকবে সেটা বি থেকে সি এর দিকে যাবে। তাহলে এই 3 ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে I1 থেকে IG মাইনাস করে যেটা পড়ে থাকছে সেটা ট্রাভেল করছে। এবারে ডি থেকে সি এর দিকে কত কারেন্ট যাবে? দেখো, ডি পয়েন্টে এ থেকে I2 কারেন্ট আসছে, আবার বি থেকে ডি এর দিকে গ্যালভানোমিটার কারেন্ট আসছে। তাহলে ডি পয়েন্টে এই দুটো কারেন্ট একটা আরেকটার সাথে অ্যাড হবে। তার মানে ডি থেকে সি এর দিকে যে কারেন্টটা যাবে সেটা হবে I2 + IG। এই দুটো কারেন্ট বি থেকে সিতে এবং ডি থেকে সিতে এসে যখন অ্যাপিয়ার করবে
তখন এই দুটো কারেন্টকে তুমি যোগ করো, দেখো প্লাস আইজি আর মাইনাস আইজি ক্যান্সেল হয়ে পড়ে থাকবে I1 প্লাস I2। I1 প্লাস I2 তো আই এর থেকে তৈরি হয়েছিল, তার মানে আবার সি থেকে আই কারেন্টটা বেরিয়ে এসে ব্যাটারির মধ্যে ফিরে আসবে। এইটা হলো আমাদের কারেন্টের ডিস্ট্রিবিউশন। তাহলে আমাকে স্যার একটু বের, ডিস্টার্ব করছে, একটু ডিস্টার্ব করছে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন স্যার। হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, বলুন স্যার। ওপো CPH 2263 কার নাম্বার? হ্যাঁ স্যার। ওপো CPH 2263 কে জয়েন করেছো, তার নাম কি? ওপো CPH 2263, এরা মনে হয় সাউন্ড অ্যাড করতে হবে। নিশা, তুই শুনতে পাচ্ছিস? নিশা, সাদিয়া, শুনতে পাচ্ছিস? নিশা হালদার বলছে স্যার নাম। তোমার তো মাইক্রোফোনটাই অ্যাড করিস নি, আমি দেখতে পাচ্ছি। এরা না, কি? হ্যাঁ, শুনতে পারবেন না। আমিও প্রথম যখন করি ওটা অপশন ছিল না। ওরা ওরা লেফট সাইডে মাইক্রোফোনটা অ্যাড বলে একটা অপশন আসবে, সাউন্ডটাকে জয়েন জয়েন অডিও কর। জয়েন অডিওতে আইদার ওয়াইফাই লাগা, নাহলে যেটা সেলুলার ডেটা লাগা, হয়ে যাবে। ওটা স্যার বললে ওরা নিশা, শুনতেই পাবে না। ফোন করে বলে দে না, এ তো ও স্যার মুশকিল হচ্ছে এরা। নামটাও দেখা যাচ্ছে না, নামটাও দেখা যাচ্ছে না। এ তো যেটা পড়াচ্ছে সেটাই শুনতে পাচ্ছে না এই ছেলে মেয়েগুলো। এখানে স্যার এখন আমি এই লিস্টে দেখছি, এখানে আহ, অভিজিৎ, না অভিজিৎ না, আহ, দেবলীনা, না হ্যাঁ দেবলীনা প্রামাণিক, যে তার সাউন্ড কানেক্টেড নেই, সৌভিক বর্মন নেই, নিশা হালদার নেই, আর এই অপো সিপিএইচ তার নেই, সায়ন্তিকা গোস্বামী একজন জয়েন করলো, শ্রেয়াস চক্রবর্তী, এদের কারোরই স্যার অডিও কানেক্টেড নেই। অডিওটা কানেক্ট না করলে তো লাভ নেই, এরা তো শুনতে পাবে না কোনো কিছু। শ্রেয়াস চক্রবর্তী যে সে এখন কানেক্ট করছে অডিও, দেখাচ্ছে কানেক্টিং টু অডিও, এই কানেক্ট হয়েছে স্যার এই ছেলেটি। ঠিক আছে, করো করো। আচ্ছা স্যার। আচ্ছা তাহলে পরে এই যে কারেন্টের ডিস্ট্রিবিউশনটা হলো, এই ডিস্ট্রিবিউশনটা সবাই বুঝতে পেরেছো কিভাবে আমরা কারেন্টটাকে ডিস্ট্রিবিউট করলাম? স্যার না স্যার, বুঝতে পারছি না। কোন জায়গায় বুঝতে পারছো না? স্যার ওই কারেন্টটা যে যাচ্ছে এ পয়েন্ট থেকে, যে ওটা একটা বি পয়েন্টের দিকে, একটা এ থেকে যে ডি পয়েন্টের দিকে যাচ্ছে, তো ওটা থেকে আরেকবার আরেকবার বলে দিন না, ওই ব্যাপারটা বুঝতে পারছি না। ওটা তো স্যার আপনি বললেন I1 প্লাস I2 হবে, কিন্তু এটা তো স্যার প্যারালালে আছে। প্যারালাল সিরিজ তো পরের কথা, আগে তোমাকে আগে বলো এ পয়েন্ট থেকে কারেন্টের যাওয়ার রাস্তা কটা? এ দুটো। তাহলে কারেন্টকে কটা ভাগে ভাঙতে হবে? দুটো ভাগে। তো সেটাই দুটো ভাগে ভাঙা হয়েছে, I1 I2। ও আচ্ছা, ওটা। এবারে I1 কারেন্টটা এ থেকে বি অব্দি যাচ্ছে, I2 কারেন্টটা এ থেকে ডি অব্দি যাচ্ছে। আমাকে কোয়েশ্চেনে বলেছে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট কত। এবার গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট বি থেকে ডি এর দিকে আসতে পারে, অথবা ডি থেকে বি এর দিকে যেতে পারে, এছাড়া আর কোনো রাস্তা আছে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার? না। আমি কনসিডার করলাম বি থেকে ডি এর দিকে কারেন্ট আসছে, তুমি কনসিডার করতে পারো ডি থেকে বি এর দিকে যাচ্ছে। আমরা কেউই জানি না কারটা ঠিক, তোমারটাও ঠিক হতে পারে, আমারটাও ঠিক হতে পারে। আমি যেটা প্রথমে বলেছিলাম, কার্চফ তোমার কি বলে কিরচফস লতে সব থেকে বড় সুবিধা হচ্ছে আমাকে এই টেনশনটা করতে হবে না যে আমি কারেন্টের অ্যারোটা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে ঠিক দিলাম না ভুল দিলাম। যদি ঠিক দিয়ে থাকি তাহলে গ্যালভানোমিটার কারেন্টের ভ্যালু প্লাসে পাবো, যদি ভুল দিয়ে থাকি তাহলে মাইনাসে পাবো। আমি কনসিডার করে নিলাম বি থেকে ডি এর দিকে কারেন্ট আসছে, তাহলে বি পয়েন্ট থেকে যদি গ্যালভানোমিটার আইজি কারেন্ট বেরিয়ে যায়, তাহলে I1 থেকে আইজি বেরিয়ে যাবার পর কত পড়ে থাকবে? I1 মাইনাস আইজি পড়ে থাকবে, যেটাই বি থেকে সি এর দিকে যাচ্ছে। আর ডি পয়েন্টে এ থেকে ডি এর দিকে I2 কারেন্ট আসছে, বি দাঁড়া, থেকে। এটা বুঝতে পারলি? এটা বুঝতে পারলি কেন ওটা I1 - IG হলো? সৌগত বলছিলিস তো? হ্যাঁ স্যার, আমি বলছিলাম। হ্যাঁ সৌগত, বুঝতে পেরেছিস ওটা আই ওয়ান হ্যাঁ মাইনাস স্যার, আইজি কেন এটা হলো? বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্টেপ বাই স্টেপ দেখ। ঠিক আছে। এইবার এবার এই ডি পয়েন্টে বি থেকে আইজি আসছে আর এ থেকে I2 আসছে, তাহলে I2 আর আইজি কে যোগ করলে কত হবে? I2 প্লাস আইজি, তারা ডি থেকে সি এর দিকে যাচ্ছে।
তাহলে সি পয়েন্টে I2 প্লাস আইজি এদিক থেকে আসছে, I1 মাইনাস আইজি এদিক থেকে আসছে, যোগ করে দাও। প্লাস আইজি মাইনাস আইজি ক্যান্সেল হয়ে গেল, I1 প্লাস I2 পড়ে রইল। আইটাই I1 প্লাস I2 ভেঙেছিল, এবার I1 প্লাস I2 যোগ হয়ে আবার আই হিসাবে বেরিয়ে এসে ব্যাটারির মধ্যে ফিরে এলো। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এবার ক্লিয়ার হয়েছে। তাহলে এবারে আমি প্রথমে কেসিএল অ্যাপ্লাই করব। কোথায় কেসিএল অ্যাপ্লাই করব? এ পয়েন্টে, যেখান থেকে কারেন্টটা দুটো ব্রাঞ্চে ভেঙেছে। আমরা কি বলেছিলাম? কারেন্ট যেটা জাংশনের দিকে আসবে সেটা ইকুয়াল টু হবে যতগুলো কারেন্ট জাংশন থেকে বেরিয়ে যাবে। এখানে এ জাংশনের দিকে আই আসছে, আর তোমার এ জাংশন থেকে I1 আর I2 বেরিয়ে যাচ্ছে। তাহলে আমি ইকুয়েশন কি লিখবো? I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2। ক্লিয়ার হলো কিনা বলো? বুঝতে পেরেছো সৌগত? হ্যাঁ স্যার। তাহলে আমার ইকুয়েশনটা কি আসছে? I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2। প্লাস I2। তাহলে এখান থেকে আমাকে ইকুয়েশনটাকে, মানে আমাকে তো ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেশনের জন্য আমি I2 ইজ ইকুয়াল টু I মাইনাস I1 রাখলাম। তুমি I1 ইজ ইকুয়াল টু I মাইনাস I2 ও রাখতে পারো। কিভাবে এটা হেল্প করছে দেখো। এবার আমরা পরের স্টেপে যাই। পরের স্টেপটা হচ্ছে আসল জায়গা। এবার লুপ রুল আসবে। প্রথমে কোন লুপটা কনসিডার করবে? এই লুপটা, বি এ ডি বি, তার মানে এই বাঁদিকের এই লুপটা। এই বাঁদিকের লুপের মধ্যে এই রকম ভাবে অ্যান্টি ক্লকওয়াইজ আমাকে ঘুরতে হবে। আমি বলেছিলাম পাথ বলে একটা জিনিস থাকবে, যে পাথের অ্যারোটা, যেখানে পাথের অ্যারোটা আমাকে কনসিডার করতে হবে। তাহলে পরে আমরা এখানের মধ্যে অ্যান্টি ক্লকওয়াইজ ওয়েতে একটা রোটেশন নেব। অনেকে ক্লকওয়াইজ ওয়েতে নেন, দিতে পারেন, কোনো অসুবিধা নেই। অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ যাও নাও না কেন, মনে রাখবে এরকম কিন্তু কখনো হবে না যে তুমি একটা লুপের মধ্যে অ্যান্টি ক্লকওয়াইজ নিলে আরেকটা লুপের মধ্যে ক্লকওয়াইজ নিলে, তা কিন্তু করলে চলবে না। তুমি যদি প্রথম লুপে অ্যান্টি ক্লকওয়াইজ নাও, যতগুলো লুপে তুমি ঘুরবে সবগুলোতে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হবে। যদি তুমি ক্লকওয়াইজ নাও, তাহলে যতগুলো লুপ পাবে সবগুলো লুপের মধ্যে ক্লকওয়াইজ ঘুরতে হবে। তার মানে তোমার এইটা হচ্ছে পাথ, যে পাথে তুমি ট্রাভেল করছো। তাহলে ট্রাভেলিং পাথটা কি হবে? বি থেকে যদি স্টার্ট করি, বি থেকে এ, এ থেকে ডি, ডি থেকে আবার বি, তাহলেই দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছো। এটা ক্লিয়ার হলো কিনা বলো? এটা বুঝতে পেরেছো? তাহলে পরে আমরা আগের ইকুয়েশন যেটা আগের পেজে করলাম সেটা লিখলাম। এইবার আমরা কেভিএল অ্যাপ্লাই করছি বি এ ডি বি এই লুপটাতে, বা এ ডি বি এ এই লুপটাতে, যেটা খুশি লিখতে পারো। এবারে তুমি যখন বি থেকে এর দিকে আসবে, তখন কারেন্ট যাচ্ছে এ থেকে বি এর দিকে, কিন্তু তুমি আসছো বি থেকে এর দিকে। তাহলে একটু আগে আমরা দেখেছিলাম, আমরা যদি কারেন্টের ডাইরেকশনের অপোজিটে যাই, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে প্লাস নিতে হবে। তার মানে I1 ইন্টু 2, মানে 2I1, এটা হবে প্লাস। কেন? কারণ কারেন্ট এ থেকে বি এর দিকে যাচ্ছে, কিন্তু তুমি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করার জন্য বি থেকে এর দিকে আসছো, কারেন্টের অপোজিটে। তাহলে 2 ইন্টু I1, এটা হবে প্লাস। এবারে আসো এ থেকে ডি এর দিকে। তুমি বি থেকে এতে আসার পর এবার এ থেকে ডি এর দিকে যাবে। তাহলে তুমি এ থেকে ডি এর দিকে যাচ্ছ, কারেন্টটাও এ থেকে ডি এর দিকে যাচ্ছে। তাহলে পরে আমরা দেখলাম একটু আগে সাইন কনভেনশনে, যে আমি যেদিকে ট্রাভেল করব কারেন্টটাও যদি সেই দিকে ট্রাভেল করে, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স নিতে হবে মাইনাস। তাহলে I2 ইন্টু 1, এটা হয়ে যাবে মাইনাস। এবার হচ্ছে থার্ড সাইড, বি থেকে বি। তবেই তো তুমি আবার বি থেকে স্টার্ট করেছিলে, বিতে গিয়েই ফিরে আসবে। এবার যখন ডি থেকে বিতে যাবে, তখন দেখো তোমার যাওয়ার পাথ আবার কারেন্টের উল্টো দিকে পড়লো। তাহলে কারেন্টের অপোজিট হলে কি হবে? আবার পজিটিভ নিতে হবে। তাহলে পরে আমার গ্যালভানোমিটার কারেন্ট ইন্টু 4 ওহম,
এটা হবে প্লাস। তাহলে এই যে বি এ ডিবি এই লুপটা, এর মধ্যে দিয়ে 2 ওহমের মধ্যে দিয়ে ট্রাভেল করার সময় কারেন্টের অপোজিটে যাচ্ছি, 1 ওহমের মধ্যে দিয়ে ট্রাভেল করার সময় কারেন্টের দিকে যাচ্ছি, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে ট্রাভেল করার সময় কারেন্টের এগেনস্টে যাচ্ছি। তাহলে 2 ওহম আর গ্যালভানোমিটারের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সকে প্লাস নেব, 1 ওহমের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্সকে মাইনাস নেব। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে দেখো, 2I1 পজিটিভ, I2 ইন্টু 1 নেগেটিভ, 4 × IG পজিটিভ, এদের সামেশন ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের লুপ রুল বা কেভিএল এর ইকুয়েশন। ঠিক একই রকম ভাবে এবারে তার পাশের লুপটা এসো। পাশের লুপ মানে কোনটা? এই লুপটা সিবিডিসি বা বিডিসিবি যাই বলো, এখানেও আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি। তাহলে এইবারে আমাকে এই বিডিসিবি এই লুপে অ্যাপ্লাই করতে হবে কেভিএল। এবার দেখা যাক এখানে কি সিচুয়েশন হচ্ছে। বি থেকে শুরু করছি, বি হয়ে সি হয়ে আবার বিতে ফিরে আসো। এবারে দেখো, যখন আমরা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্টকে দেখব, বি থেকে ডি এর দিকে এবার আসছি, এবার আর বাঁদিকের লুপটা দেখবে না, এবার শুধু কনসিডার করো বিডিসিবি এই লুপটা। এখানে কি হচ্ছে, তুমি বি থেকে ডি এর দিকে আসছো, তাহলে গ্যালভানোমিটারের কারেন্ট যেদিকে তুমি যাচ্ছ, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্টের ফ্লো ডাইরেকশনে। তার মানে এইবার গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স আইজি এটা হবে নেগেটিভ, কারণ গ্যালভানোমিটার কারেন্ট এবং তোমার পাথের মুভমেন্ট সেম দিকে। এবার যখন 2 ওহমের মধ্যে দিয়ে যাবে, কারণ এবার ডি থেকে সি এর দিকে যেতে হবে, তাহলে দেখো 2 ওহমের মধ্যে দিয়ে তুমি ডি থেকে সি এর দিকে যাচ্ছ, কারেন্টটাও দেখো ডি থেকে সি এর দিকে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, এই 2 ওহমের অ্যাক্রসে যে পোটেনশিয়াল ডিফারেন্স হবে সেটাও নেগেটিভ হবে। কিন্তু যখন সি থেকে বি এর দিকে যাবে তখন কিন্তু সিচুয়েশনটা উল্টো। সি থেকে বি এর দিকে যখন তুমি যাচ্ছ, কারেন্ট আসছে বি থেকে সি এর দিকে, কিন্তু তুমি যাচ্ছ সি থেকে বি এর দিকে কারেন্টের এগেনস্টে। তাহলে 3 ওহমের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্সটা প্লাস হবে। তাহলে এই যে লুপটা বিডিসিবি, এর মধ্যে গ্যালভানোমিটারের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স মাইনাস হবে, 2 ওহমের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স মাইনাস হবে, কিন্তু 3 ওহমের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স প্লাস হবে। তাহলে ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশনটা দেখো এরকম, 3 ওহমের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স প্লাস, তাই জন্য 3 × 3 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেটা, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে পোটেনশিয়াল ডিফারেন্স মাইনাস গ্যালভানোমিটারের অ্যাক্রসে, তাহলে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স 4, তাহলে 4 × IG এটা মাইনাস। আবার এই 2 ওহমের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স আবার মাইনাস, তাহলে 2 ওহমের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত, 2 ওহম ইন্টু 2 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেই কারেন্টটা। তাহলে এই যে ইকুয়েশনটা হলো, এই ইকুয়েশনটাকে যদি এবার তুমি সিম্পলিফাই করো, তাহলে দেখো প্রথম টার্মটা হবে 3I1, তারপরে একটা টার্ম পাবে -2I2, তারপরে দেখো আইজির তিনটে টার্ম, একটা হচ্ছে -3IG, একটা -4IG, আর একটা -IG। তাহলে পরে আমরা আলটিমেটলি কি পাবো? আলটিমেটলি পাবো হচ্ছে -3IG, -4IG, -2IG, তার মানে -9IG। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে দেখো, 3I1 -2I2 -9IG ইজ ইকুয়াল টু 0। তোমার কাছে আননোন কটা? তিনটে আননোন। কি কি আননোন? I1 আননোন, I2 আননোন, IG আননোন। তোমার কাছে দেখো তিনটে ইকুয়েশন। ইকুয়েশন নাম্বার 1, I2 ইজ ইকুয়াল টু I মাইনাস I1। ইকুয়েশন নাম্বার 2, 2I1 -I2 প্লাস 4IG ইজ ইকুয়াল টু 0। থার্ড ইকুয়েশন, 3I1 -2I2 -9IG ইজ ইকুয়াল টু 0। তাহলে তিনটে আননোন, তিনটে ইকুয়েশন। তোমার এবার তিনটে ইকুয়েশনকে তোমাদেরকে সলভ করতে হবে। কিভাবে সলভ করবে? I2 ইজ ইকুয়াল টু I মাইনাস I1 আছে, তাহলে এই দুটো ইকুয়েশনে I2-র জায়গায় I মাইনাস I1 যদি বসিয়ে দাও,
তাহলে পরে তোমরা ইকুয়েশনটাকে সলভ করতে পারবে। এবার এটাকে সলভ করে আলটিমেট সলভ করে তোমাকে আলটিমেটলি প্রথম যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে I1 এর ভ্যালু আর I2 এর ভ্যালু। এই তিনটে ইকুয়েশনকে সলভ করা তোমরা এটা সবাই জানো যে আননোন ইকুয়েশনকে কিভাবে সলভ করতে হয়। সলভ করবে, সলভ করলে পরে I1 আর I2 এর ভ্যালু পাবে এইরকম। I1 এর ভ্যালু পাবে 17/91 অ্যাম্পিয়ার, I2 এর ভ্যালু পাবে 30/91 অ্যাম্পিয়ার। এবার এই দুটো ভ্যালু যে কোনো একটা ইকুয়েশনে যদি পুট করো, সেকেন্ড ইকুয়েশন অথবা থার্ড ইকুয়েশনে, তাহলে পরে গ্যালভানোমিটার কারেন্টের ভ্যালু পাবে। এবার দেখা যাক, আমি কনসিডার করেছিলাম গ্যালভানোমিটারের কারেন্টটা বি থেকে ডি এর দিকে আসছে। আমি যেটা কনসিডার করেছিলাম সেটা ঠিক না ভুল? যদি আমার কনসিডারেশনটা ঠিক হয় তাহলে আমি গ্যালভানোমিটারের কারেন্টের ভ্যালু প্লাসে পাবো, যদি ভুল হয়ে থাকে তাহলে মাইনাসে পাবো। তাহলে এই দুটো ভ্যালু যদি ইকুয়েশনে পুট করে ক্যালকুলেট করা হয় তাহলে আইজির ভ্যালু দেখো পাওয়া যাচ্ছে মাইনাসে। তার মানে ইন রিয়েলিটি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট বি থেকে ডি এর দিকে যাচ্ছে না, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে ডি থেকে বি এর দিকে। এটাই হচ্ছে কিরচফস ল এর সব থেকে বড় অ্যাডভান্টেজ, যে আমাকে কোথাও টেনশন করতে হবে না। যে কারেন্টটা আমাকে বের করতে দিচ্ছে সেই কারেন্টটা আমি ঠিক মতো ড্র করলাম কি করলাম না। যদি ঠিক মতো ড্র করে থাকি আনসার প্লাসে বেরোবে, যদি ভুল ড্র করে থাকি আনসার মাইনাসে বেরোবে। তাহলে তোমার আনসার হবে, যখন ফাইনালি লিখবে তোমায় কি ক্যালকুলেট করতে বলেছে? কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার। তাহলে তুমি আনসারে লিখবে কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার ইজ, তখন আর মাইনাস সাইনটা দেবে না, মাইনাস সাইনটা বাদ দিয়ে দিয়ে লিখবে 1/91 অ্যাম্পিয়ার। তার কারণ মাইনাস সাইনটা এটাই বোঝাচ্ছে কারেন্ট গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তোমার বি থেকে ডি এর দিকে আসছে না, কারেন্ট গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাচ্ছে ডি থেকে বি এর। এই প্রবলেমটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? এইভাবে কেসিএল কেভিএল অ্যাপ্লাই করে আমাদেরকে প্রবলেম সলভ করতে হয়। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, পেরেছি। আচ্ছা, এবার যেরকম যেরকম সার্কিট দেবে সেরকম সেরকম এই সাইন কনভেনশনটাই কিন্তু আসল। সাইন কনভেনশনটা ভুল হয়ে গেলেই কিন্তু সব ভুল হয়ে যাবে। ওখানে যদি আমি প্লাস মাইনাস যদি ভুল কনসিডার করে নিই তাহলে কিন্তু আমার আনসার মিলবে না। সুতরাং ওই সাইন কনভেনশনটা যেটা তোমাদেরকে বললাম ওইটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, কখন প্লাস নেব কখন মাইনাস নেব। স্যার আর একটা কোশ্চেন স্যার করছি। বলো। স্যার আপনি যে বললেন না এ বি ডি বি, মানে এ বি মানে ক্লক ওয়াইজও হতে, মানে ওটা কি ক্লক ওয়াইজ হতে পারে? এটা তো অ্যান্টি ক্লক ওয়াইজ হয়েছে, তো ওটা যদি ক্লকওয়াইজ হতে ক্লক পারে। ওয়াইজ, হ্যাঁ ক্লক ওটাই আমি জিজ্ঞেস করছি, মানে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ দুটো দিকেই করা যাবে তাই তো? দুটো দিকেই করা যাবে, কিন্তু যখন তুমি হ্যাঁ। ক্লকওয়াইজ নিয়ে করবে তখন হ্যাঁ, কিন্তু প্লাস মাইনাস সাইন গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা স্যার। কারণ তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছো তখন তুমি বি থেকে এর দিকে যাচ্ছ, কিন্তু হ্যাঁ। যখন ক্লকওয়াইজ হবে তখন তো তুমি এ থেকে বি এর দিকে যাবে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে তোমার আমি যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি তখন আমি বি থেকে এতে আসার সময় কারেন্টের উল্টো দিকে এলাম, হুম ক্লকওয়াইজের সময় তখন আমাকে কারেন্টের দিকে যেতে হবে। হুম তখন হুম। এই প্লাস মাইনাস গুলো চেঞ্জ হবে, কিন্তু রেজাল্ট তুমি কিন্তু একই পাবে, রেজাল্ট কিন্তু চেঞ্জ হবে না। রেজাল্ট একই পাবো। রেজাল্ট একই পাবে, কিন্তু তোমার আচ্ছা। যখন ইকুয়েশনটা তৈরি হবে অ্যান্টি ক্লকওয়াইজে যেগুলো মাইনাস সেগুলো ক্লকওয়াইজে প্লাস হবে, প্লাস হবে। আর অ্যান্টি ক্লকওয়াইজে যেগুলো প্লাস সেগুলো Plus এগুলো ক্লকওয়াইজে মাইনাস হবে। মাইনাস। ঠিক তাই আছে জন্য স্যার। কি হলো, প্লাস মাইনাসটা চেঞ্জ হয়ে গিয়ে আলটিমেটলি ঘুরে ফিরে তুমি ওই একই রেজাল্টে এসে পৌঁছাবে। হুম, একদম। তবে এটা মনে রাখবে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ একটা ক্লকওয়াইজ কিন্তু করা যাবে না, করলে দুটোই ক্লক ওয়াইজ করতে হবে, না হলে দুটোই অ্যান্টি ওই ক্লক অ্যান্টি ওয়াইজ করতে হবে। ক্লকওয়াইজ করতে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তো ক্লিয়ার তো? হ্যাঁ একদম স্যার। এবারে আমরা চলে আসছি হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ হচ্ছে, এটা একটা ফান্ডামেন্টাল ইলেকট্রিক্যাল সার্কিট। এটাকে ইউজ করা হয়, এই মাইক মিউট করো, যে যে মাইক অন করেছো। ইলেকট্রিক্যাল সার্কিটে কোনো একটা আননোন রেজিস্ট্যান্স আছে, তার ভ্যালু মাপতে হবে।
সেটাকে আমরা এই ব্রিজ দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারি, মেজার করতে পারি। এটা, এই ব্রিজটা 1833-তে তোমার স্যামুয়েল হান্টার ক্রিস্টি বলে একজন ফিজিসিস্ট ইনভেন্ট করেছিলেন। পরবর্তী কেসে এটাকে স্যার চার্লস হুইটস্টন পপুলারাইজ করেছিলেন। সেই কারণের জন্য এই ব্রিজটা আর তোমার স্যামুয়েল হান্টার ক্রিস্টির নামে বলা হয় না, এটা তোমার স্যার চার্লস হুইটস্টনের নামেই এই ব্রিজটার নাম হয়ে গেছে হুইটস্টন ব্রিজ। এই ব্রিজে 4টে রেজিস্টার থাকবে, তার মধ্যে 3টে আমাদের জানা থাকবে, একটা আননোন থাকবে। ওই 3টে নোন রেজিস্টারকে এমন ভাবে আমাকে ইউজ করতে হবে যাতে আমরা আলটিমেটলি আননোন রেজিস্টারটাকে ক্যালকুলেট করতে পারি, আননোন রেজিস্টারের রেজিস্ট্যান্সের ভ্যালু কিরকম হবে। দেখো, ব্রিজটা এইরকম দেখতে, এই যে আগের প্রবলেমটা করলাম সেই প্রবলেমের মতন, কিন্তু এবার ব্রিজটাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্সিং মানে কি, এখানে দেখো এ বি সি ডি, এটা একটা লুপের ফর্মে রয়েছে, যেখানে 4টে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছ, পি কিউ আর এস। এদেরকে মানে 4টে রেজিস্টারের 4টে রেজিস্ট্যান্স পি কিউ আর এস, এদেরকে এই ব্রিজের মধ্যে কানেক্ট করা হয়েছে 4টে আর্মে। এটা একটা রম্বাসের মতো দেখতে, দেখো এবিসিডিটা একটা রম্বাস যেরকম দেখতে হয় সেরকম রম্বাস। এবারে এই 4টে রেজিস্ট্যান্স পি কিউ আর এস তাহলে কি করছে, একটা লুপকে ফর্ম করছে। এবার লুপের মধ্যে রম্বাস বলো, রেক্ট্যাঙ্গেল বলো, প্যারালেলোগ্রাম বলো, যাই বলো, এই সমস্ত জিওমেট্রিক স্ট্রাকচারে আমরা ডায়াগোনাল বা কর্ণ আঁকি। তাহলে এখানেও আমরা ডায়াগোনাল পাবো। দেখো, এই যে এবিসিডি লুপটা, এর মধ্যে বি আর ডি, এই দুটো হচ্ছে লুপের দুটো অপোজিট কর্নার। এ আর সি, এই দুটো হচ্ছে লুপের অন্য দুটো অপোজিট কর্নার। কি করা হচ্ছে, একটা খুব সেনসিটিভ গ্যালভানোমিটার নেওয়া হয়েছে, তার সাথে একটা কি K1 যেটাকে কি দিয়ে দেখানো রয়েছে, এই কিটা আর গ্যালভানোমিটারটাকে এই বি আর ডি, এই দুটো অপোজিট পয়েন্টের মধ্যে কানেক্ট করা হয়েছে। তুমি আমাকে যদি জিজ্ঞাসা করো, স্যার এই কি K1টা কেন আমি নিলাম, আমি তো শুধু একটা গ্যালভানোমিটারকে ডিরেক্ট কানেক্ট করে দিতে পারতাম। হ্যাঁ পারতাম, কিন্তু সমস্যা হচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তুমি যখন কারেন্টকে অ্যালাউ করবে ফ্লো করতে, গ্যালভানোমিটার খুব সেনসিটিভ হয়, আর গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে খুব বেশি কারেন্টকে আমরা ফ্লো করাতে পারি না, তাহলে পরে কয়েলটা নষ্ট হয়ে যায়। তাহলে পরে গ্যালভানোমিটারকে আমাকে প্রোটেক্ট করতে হবে, মানে যতটুকু টাইমের জন্য আমার চেক করা দরকার ততটুকু টাইমের জন্য আমি কারেন্টকে অ্যালাউ করব, বাকি টাইমে আমি কারেন্টকে অ্যালাউ করব না। তার জন্যই আমার এই কি1 কেটা। যদি আমি এই কি1, এই তো তোমাকে বলে K1, এই কিটাকে প্রেস করি, তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, চেক করা হয়ে গেল। যেই চেক করা হয়ে গেল আমি কিটাকে রিলিজ করে দেবো, আর গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে না। তার মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কন্টিনিউয়াসলি কোনো হাই কারেন্ট ফ্লো করবে না, গ্যালভানোমিটারটা তোমার সিকিওর থাকবে, নষ্ট হয়ে যাওয়ার কোনো তোমার সম্ভাবনা তৈরি হবে না। তাহলে বিআরডি, এই দুটো অপোজিট পয়েন্টের মধ্যে একটা সেনসিটিভ গ্যালভানোমিটার K1 কি এর সাথে কানেক্ট করা। বিআরডি ছাড়া দেখো আরো দুটো অপোজিট কর্নার রয়েছে এ আর সি। এর মধ্যে দেখো একটা ব্যাটারি, তার সাথে আরেকটা কিকে কানেক্ট করা হয়েছে এ এবং সি, এই দুটো পয়েন্টের মধ্যে। এখানেও ঠিক তাই, যতটুকু টাইম আমি কারেন্টকে অ্যালাউ করব ততটুকু টাইমের জন্য K2 কিটাকে প্রেস করব, যেই কাজ হয়ে যাবে K2 কিটাকে আমি রিলিজ করে দেব। এইবার এই যে 4টে আর্ম পি কিউ আর এস, এদের আলাদা আলাদা নাম আছে। কি কি নাম, ভালো করে জিনিসটা দেখো। এখানে প্রথম কথা হচ্ছে, এটাকে ব্রিজ কেন বলা হচ্ছে, হঠাৎ এটাকে ব্রিজ বলা হলো কেন? এটা তো একটা এমনি সার্কিট বলা যেতে পারতো। ব্রিজ বলা হলো তার কারণ হচ্ছে, এখানে দেখো একটা ব্রাঞ্চ হচ্ছে এবিসি, আর একটা ব্রাঞ্চ হচ্ছে এডিসি, এরা প্যারালাল টু ইচ আদার। এদেরকে কানেক্ট করেছে এই গ্যালভানোমিটার সার্কিটটা। এটাকে বলা হয় যা, যে এখানে গ্যালভানোমিটার সার্কিটটা একটা ব্রিজের মতো কাজ করছে বিটুইন দ্য টু প্যারালাল আর্ম, একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে এডিসি।
যেন মনে করো এই এই তপব্রত কে ব্যানার্জি, এটাকে ডিলিট করো। স্যার এটা মানে ভুল করে হয়ে গেল দাঁড়ান। ডিলিট করো তুমি, এটা তুমি ডিলিট না করলে আমি এটা ডিলিট করতে পারবো না, এটা স্ক্রিনের মধ্যে থেকে যাবে। মনে করো যেন এই তোমার মাঝখানটাতে এই জায়গাটার মধ্যে ধরো একটা বড় তোমার ধরো নদী বা পুকুর রয়েছে, এদিকে দুটো রাস্তা, তোমাকে পুকুরের এপার থেকে ওপারে যেতে হবে। তাহলে কি করতে হবে, তোমাকে একটা ব্রিজ ইউজ করতে হবে। তার মানে এই গ্যালভানোমিটারটা একটা ব্রিজের ফর্মে এই এবিসি আর এডিসি এই দুটোকে কানেক্ট করছে। এই কারণের জন্য এই সার্কিটটাকে বলা হয় হুইটস্টোন ব্রিজ। এবারে পি কিউ আর এস এদের নামটা কি কি মনে রাখবে। এবি আর বিসি এই দুটো আর্ম, পি আর কিউ এই দুটো রেজিস্ট্যান্স কে কন্টেন করছে, এদের নাম হচ্ছে রেশিও আর্মস। তার কারণ পি আর কিউ কে আমাকে রেশিওতে সেট করতে হবে। বলছি কিরকম ভাবে রেশিওতে সেট করবো। এবারে এডি এই থার্ড আর্মটা দেখো, এখানে একটা আর দেখতে পাচ্ছ। এই রেজিস্ট্যান্সটাকে তুমি তোমার মতো ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবে। যে রেজিস্ট্যান্সকে ভ্যারি করা যায় তার নাম হচ্ছে রিওস্ট্যাট। তাহলে পরে এই থার্ড আর্ম এডিকে আমরা বলবো রিওস্ট্যাট আর্ম, যে আর রেজিস্ট্যান্স কে কন্টেন করছে। তাহলে এখানে তোমার আননোন রেজিস্ট্যান্স কোনটা, আননোনটা হচ্ছে আমার এই এস। এটাকে অনেকে এক্স হিসাবে লেখে, আমরা এস দিয়ে লিখবো। তাহলে এই যে আর্মটা এই আননোন রেজিস্ট্যান্স এস কে কন্টেন করছে, সেই আর্মটাকে আমরা বলবো হচ্ছে আননোন রেজিস্ট্যান্স আর্ম। তাহলে এবিবিসি রেশিও আর্ম, এডি রিওস্ট্যাট আর্ম, ডিসি হচ্ছে আননোন রেজিস্ট্যান্স আর্ম। এইবার ব্যাপারটা কিরকম দাঁড়াবে, আমার কাজ হবে এমন একটা কন্ডিশন তৈরি করা যাতে এই কে2 কি প্রেস করা আছে, এই অবস্থাতে যদি আমি কে1 কিটা প্রেস করি, গ্যালভানোমিটার কোনো ডিফ্লেকশন দেখাবে না। গ্যালভানোমিটার কখন ডিফ্লেকশন দেখাবে না, যদি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট না ফ্লো করে। তার মানে আমাকে সিচুয়েশনটা তৈরি করতে হবে বা সেই সিচুয়েশনটা বের করতে হবে যখন এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। একটা কোনো পার্টিকুলার ডাইরেকশনে কারেন্ট কেন ফ্লো করে, যদি দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স থাকে। তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কখন কারেন্ট ফ্লো করবে না, যদি গ্যালভানোমিটার যে দুটো পয়েন্টের মধ্যে কানেক্টেড তাদের মধ্যে যদি কোনো পোটেনশিয়াল ডিফারেন্স না থাকে। তার মানে বি পয়েন্ট এবং ডি পয়েন্টের যদি পোটেনশিয়াল সেম হয়, তাহলে আমরা দেখব গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না। এটা কিভাবে পাবো, এই যে চারটে রেজিস্ট্যান্স রয়েছে পি কিউ আর এস, এদের মধ্যে একটা রিলেশন তৈরি করতে হবে, যে রিলেশনটাতে আমরা দেখতে পাবো এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না। তার মানে পি কিউ আর এস কে, এস কে তো আমি চেঞ্জ করতে পারবো না, এস আমাকে যেটা দেওয়া হবে সেটাই থাকবে। তার মানে পি কিউ আর কে এমন ভাবে আমাকে চেঞ্জ করতে হবে যাতে করে আমি এই সিচুয়েশনটা তৈরি করতে পারি যেখানে বি এবং ডি পয়েন্ট একই পোটেনশিয়ালে আছে, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না। এই কন্ডিশনে আমরা বলি ব্রিজটা ব্যালেন্সড হয়েছে, এবং এই কন্ডিশনটার নাম হচ্ছে নাল কন্ডিশন। নাল মানে হচ্ছে জিরো, তার মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না। এটা কখন সম্ভব হবে, এটা সম্ভব হবে তখনই যে কারেন্টটা পি এর মধ্যে দিয়ে যাবে সেই কারেন্টটা বি থেকে আর গ্যালভানোমিটারের দিকে আসবে না। তার মানে সেই কারেন্টটাই বি থেকে সি এর দিকে যাবে, মানে কিউ এর মধ্যে দিয়ে যাবে। তার মানে আমি এখানে প্রথমে দেখিয়েছি পি এর মধ্যে দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, কিউ এর মধ্যে দিয়ে I2 কারেন্ট যাচ্ছে, আর গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে আইজি কারেন্ট যাচ্ছে। এটা প্রথমে পাবে এরকম, কিন্তু যখন ব্যালেন্স করে ফেলবে তখন দেখতে পাবে এই আইজি কারেন্টটা জিরো হয়ে গেছে। তার মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। তার মানে এই I1 কারেন্টটা পি এর মধ্যে দিয়ে বি তে পৌঁছাবে, তারপর বি থেকে কিউ এর মধ্যে দিয়ে সি তে পৌঁছাবে।
তার মানে ব্রিজ ব্যালেন্সড হলে I1 ইজ ইকুয়াল টু I2 হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে যে কারেন্টটা আর এর মধ্যে দিয়ে ডি তে পৌঁছাবে, ফিগার যেটা বলছে I3, সেটা ডি থেকে সি এর মধ্যে যাবে, মানে ডি থেকে সি এতে গিয়ে পৌঁছাবে এস এর মধ্যে দিয়ে। তার মানে I3 ইজ ইকুয়াল টু I4। তার মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। সেটা কখন হবে? যখন ব্রিজটা ব্যালেন্সড হবে, মানে আমরা নাল কন্ডিশনটাকে অ্যাচিভ করব। এই নাল কন্ডিশনটাতে ইকুয়েশনটা কি হবে সেটা এবার আমরা ক্যালকুলেট করব। তাহলে তোমাকে যদি বলা হয় কখন একটা হুইটস্টোন ব্রিজ ব্যালেন্সড হয়েছে বলবে, তখন তোমার আনসার কি হবে? যখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, তখনই আমরা বলতে পারবো হুইটস্টোন ব্রিজটা ব্যালেন্সড, এবং এই কন্ডিশনটার নাম হচ্ছে নাল কন্ডিশন। এবার আমরা পি কিউ আর এস এর মধ্যে সেই রিলেশনটা তৈরি করব, যেটা স্যাটিসফাইড হলে তবেই আমরা এই ব্যালেন্স কন্ডিশন বা নাল কন্ডিশনটা পাবো। এর জন্য আমরা ওহমস ল ইউজ করব। এটা কিরচফস ল দিয়ে করা যায়, কিন্তু তোমাদের সিলেবাসে কিরচফস ল দিয়ে করার কথা বলা নেই, তাই জন্য আমরা সিম্পল ওহমস লকে অ্যাপ্লাই করে কাজ করি। তাহলে চলো ক্যালকুলেট করা যাক ওহমস ল। তাহলে আমি কি বললাম? নাল কন্ডিশনে I1 ইজ ইকুয়াল টু I2 হবে, তার মানে যে কারেন্টটা পি এর মধ্যে দিয়ে যাচ্ছে সেটা কিউ এর মধ্যে দিয়ে যাবে। I3 ইজ ইকুয়াল টু I4 হবে, তার মানে যে কারেন্টটা আর এর মধ্যে দিয়ে যাচ্ছে সেটাই এস এর মধ্যে দিয়ে যাবে। এইবার পি এর অ্যাক্রসে ওহমস ল অ্যাপ্লাই করো, কিউ এর অ্যাক্রসে ওহমস ল অ্যাপ্লাই করো। ওহমস ল মানে কি? পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ইকুয়াল টু, মানে ম্যাথামেটিক্যাল ফর্ম, পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। তাহলে প্রথমে পি রেজিস্ট্যান্সটা, তোমার রেজিস্ট্যান্সটা দেখো, এ থেকে বি এর দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? কারেন্ট সবসময় হাই থেকে লোতে যায়, তার মানে ভিএ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু হবে I1 ইন্টু পি। আবার যখন কিউ রেজিস্ট্যান্সটা তুমি দেখবে, তখন কিউ রেজিস্ট্যান্সে বি থেকে সি এর দিকে কারেন্ট আসছে, তাহলে এবার কিউ রেজিস্ট্যান্সের জন্য বি হচ্ছে হায়ার পোটেনশিয়ালে, সি হচ্ছে লোয়ার পোটেনশিয়ালে। তাহলে কিউ রেজিস্ট্যান্সের জন্য ইকুয়েশনটা হবে ভিবি মাইনাস ভিসি ইজ ইকুয়াল টু I2 ইন্টু কিউ। দেখো, এই হচ্ছে ইকুয়েশনটা। ভিএ মাইনাস ভিবি হচ্ছে I1 ইন্টু পি, সিম্পল ওহমস ল, পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ইকুয়াল টু কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। আর ভিবি মাইনাস ভিসি ইজ ইকুয়াল টু I2 ইন্টু কিউ। এবার কি বলা রয়েছে? নাল কন্ডিশনে I1 ইজ ইকুয়াল টু I2 হবে, তাহলে I1 ইজ ইকুয়াল টু যদি I2 হয়, I2 জায়গায় I1 পুট করে দাও। তাহলে ভিএ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু পেলে I1 পি, ভিবি মাইনাস ভিসি পেলে I1 কিউ। ভিএ মাইনাস ভিবি কে ভিবি মাইনাস ভিসি দিয়ে ডিভাইড করে দাও। যদি ডিভাইড করো তাহলে রাইট হ্যান্ড সাইড কি হবে? I1 পি বাই I1 কিউ। I1 I1 দেখো ক্যান্সেল হয়ে গেল, তাহলে ভিএ মাইনাস ভিবি ডিভাইডেড বাই ভিবি মাইনাস ভিসি ইজ ইকুয়াল টু হয়ে গেল পি বাই কিউ। এবারে কোন দুটো রেজিস্ট্যান্স নেব? আর এস, এদের জন্য ওহমস ল অ্যাপ্লাই করব। দেখো, আর এর মধ্যে দিয়ে কারেন্ট এ থেকে ডি এর দিকে যাচ্ছে, তাহলে আর এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? ভিএ মাইনাস ভিডি, এটা ইজ ইকুয়াল টু হবে I3 ইন্টু আর। এস এর মধ্যে দিয়ে কারেন্ট ডি থেকে সি এর দিকে যাচ্ছে, তাহলে ভিডি মাইনাস ভিসি, এটা কত হবে? I4 ইন্টু এস। এবার I4 ইজ ইকুয়াল টু তোমার I3 হবে, তাই তো? তাহলে পরে আলটিমেটলি আমাদের ইকুয়েশনটা এখানে অ্যাপ্লাই করতে হবে, ঠিক যেরকম ভাবে আমরা আগের ইকুয়েশনটা করেছিলাম। এবারে আমরা ওহমস ল অ্যাপ্লাই করি। একটা মিনিট দাঁড়াও, এখানে একটু একটা জিনিস ভুল হয়েছে, আমি এটাকে একটুখানি ঠিক করে দিই। 1 মিনিট, না হলে এটা ভুল ইকুয়েশনটা শো করবে। 1 মিনিট দাঁড়াও।
দাঁড়াও। হ্যাঁ, এবার আমরা ইকুয়েশনটাতে আসি। তাহলে দেখো, আর এর এক ক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স হলো এ থেকে ডি এর দিকে কারেন্ট আসছে, তাহলে ভিএ মাইনাস ভিডি ইজ ইকুয়াল টু হলো I3R। এস এর মধ্যে দিয়ে কারেন্ট ডি থেকে সি এর দিকে যাচ্ছে, তাহলে ভিডি মাইনাস ভিসি ইজ ইকুয়াল টু হলো I4 ইন্টু এস। নাল কন্ডিশনে দেখো প্রথমে কি বলা রয়েছে, I3 ইজ ইকুয়াল টু I4, তাহলে I4 এর জায়গায় I3 পুট করে দাও, তাহলে ভিডি মাইনাস ভিসি ইজ ইকুয়াল টু হয়ে গেল I3 ইন্টু এস। তাহলে ভিএ মাইনাস ভিডি কে ভিডি মাইনাস ভিসি দিয়ে ডিভাইড করে দাও, তাহলে রাইট হ্যান্ড সাইডে কি হবে, I3R ডিভাইডেড বাই I3S, I3 ক্যান্সেল হয়ে গেল, আর বাই এস। এই আর বাই এস এই রেশিওটাকে পি বাই কিউ এর সঙ্গে আমাকে ইকুয়াল দেখাতে হবে, তার মানে লেফট হ্যান্ড সাইড দুটোকে সেম হতে হবে। এবার দেখো, পি বাই কিউ এর লেফট হ্যান্ড সাইড কি, ভিএ মাইনাস ভিবি ডিভাইডেড বাই ভিবি মাইনাস ভিসি। আর বাই এস এর লেফট হ্যান্ড সাইড কি, ভিএ মাইনাস ভিডি ডিভাইডেড বাই ভিডি মাইনাস ভিসি। তাহলে এই দুটো লেফট হ্যান্ড সাইড সেম নয়, তাহলে আমি কি করে দেখাবো, পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস। দেখো, নাল কন্ডিশন বলার সময় আমি কি বলেছিলাম, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কখন কারেন্ট ফ্লো করবে না, যদি বি পয়েন্ট এবং ডি পয়েন্টের মধ্যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স না থাকে। তার মানে বি পয়েন্টেরও যা পোটেনশিয়াল, ডি পয়েন্টেরও পোটেনশিয়াল সেম। তার মানে আমরা এই যে ভিডি, এই ভিডি ইজ ইকুয়াল টু লিখতে পারি ভিবি। কেন? কারণ আমরা ব্যালেন্স কন্ডিশন বা নাল কন্ডিশনটা বের করতে চাইছি। এইবার দেখো, যেই মোমেন্টে আমরা ভিডির জায়গায় ভিবি পুট করলাম, এবার দেখো আর বাই এস এর লেফট হ্যান্ড সাইড, পি বাই কিউ এর লেফট হ্যান্ড সাইড দেখো সেম। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমরা যদি রাইট হ্যান্ড সাইড দুটোকে ইকুয়েট করি, তাহলে আমরা ফাইনাল ইকুয়েশন কি পেলাম, পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস। এই কন্ডিশনটাকেই আমরা বলি হচ্ছে ব্যালেন্স কন্ডিশন অফ হুইটস্টোন ব্রিজ। তার মানে যখন এই রিলেশনটা স্যাটিসফাইড হবে, তখন আমরা বলতে পারবো যে হুইটস্টোন ব্রিজটা ব্যালেন্সড হয়েছে। এবার এই যে ইকুয়েশনটা পেলে, পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস, এর মধ্যে পি কিউ আর তোমাদের জানা, এসটা হচ্ছে তোমাদের আননোন, যেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এই ইকুয়েশনের মধ্যে পি কিউ আর এর ভ্যালু যদি তোমাদের জানা থাকে, তাহলে সিম্পল এস এর ভ্যালু ক্যালকুলেট করে ফেলতে পারবে। তাহলে এইভাবে আমরা হুইটস্টোন ব্রিজ থেকে আননোন রেজিস্ট্যান্সের ভ্যালু ক্যালকুলেট করতে পারি। দেখো, হুইটস্টোন ব্রিজ তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো, বুঝতে পেরেছো হুইটস্টোন ব্রিজের প্রিন্সিপালটা কিভাবে আমাদের কাছে আসলো? তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? কেউ কোনো রেসপন্স করছো না? ঠিক আছে, আমি তাহলে ধরে নিলাম তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবারে এই হুইটস্টোন ব্রিজের অ্যাপ্লিকেশন আছে কিছু। এর মধ্যে দুটো অ্যাপ্লিকেশন তোমরা ফিজিক্স ল্যাবে হয় করে ফেলেছো, বা নয়তো এর মধ্যে করানো হবে। একটা হচ্ছে মিটার ব্রিজ, একটা এক্সপেরিমেন্ট করেছো, পিও বক্স পোস্ট অফিস বক্স আরেকটা এক্সপেরিমেন্ট করেছো। এগুলো সবই হচ্ছে হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপালের অ্যাপ্লিকেশন। আমরা প্রথমে মিটার ব্রিজটা চট করে দেখে নিই, যেটা তোমরা অলরেডি মানে তোমাদের মধ্যে যারা যারা করেছো মিটার ব্রিজ এক্সপেরিমেন্ট, তাদের রিভিশন হয়ে যাবে। যারা করোনি তারা জেনে নাও কিভাবে কাজটা হয়। এটা হচ্ছে মিটার ব্রিজ। কেন মিটার ব্রিজ নাম হলো? কারণ দেখো, এই যে এ থেকে বি এর মধ্যে একটা তার কানেক্টেড রয়েছে, এই ওয়্যারটার লেন্থ হচ্ছে 1 মিটার। এই জন্য এই ব্রিজটার নাম হচ্ছে মিটার ব্রিজ। এবারে মিটার ব্রিজের ব্রিজটার উপরে এরকম দেখবে, এরকম একটা কাঠের একটা স্ল্যাবের উপরে, একটা প্ল্যাটফর্মের উপরে এই ব্রিজটা এরকম ভাবে ইমপ্লিমেন্টেড থাকে। এই যে দেখতে পাচ্ছ এসি একটা এল এর মতন দেখতে একটা স্ট্রিপ, এখানে ডিএম এর একটা স্ট্রেট স্ট্রিপ,
আবার এইখানে এনবি আর একটা এল এর মতো দেখতে স্ট্রিপ, এগুলো হচ্ছে সব মেটালিক স্ট্রিপ। এই মেটালের মধ্যে দিয়ে সার্কিট কানেক্টেড হয়। এবারে ব্রিজের মধ্যে বাঁদিকে এরকম একটা গ্যাপ থাকে, ডান দিকে এরকম একটা গ্যাপ থাকে। বাঁদিকের গ্যাপ মানে সিডি গ্যাপটাকে আমরা বলি লেফট গ্যাপ, আর ডান দিকের গ্যাপ এমএন এটাকে আমরা বলি রাইট গ্যাপ। আমার কাজ হচ্ছে এই মিটার ব্রিজটাকে ইউজ করে হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপালকে অ্যাপ্লাই করে ক্যালকুলেট করা যে আননোন রেজিস্ট্যান্সের ভ্যালু কত। এখানে আননোন রেজিস্ট্যান্সটা হচ্ছে আমার এই এক্স। এই এক্সটাকে আমরা রাইট গ্যাপে কানেক্ট করি। যে রেজিস্ট্যান্স বক্স থেকে আমরা রেজিস্ট্যান্স চেঞ্জ করতে পারবো সেই রিওস্ট্যাট যেটা বা রেজিস্ট্যান্স ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স বক্স, সেটাকে আমরা লেফট গ্যাপের মধ্যে ক্যালকুলেট তোমার কানেক্ট করি। আর এই যে মাঝখানের প্লেটটা দেখতে পাচ্ছ, এই প্লেটের ঠিক মাঝখানে দেখো একটা স্ক্রু আছে। এই স্ক্রু এর সাথে একটা গ্যালভানোমিটারকে তার দিয়ে কানেক্ট করা হয়। আর ওই গ্যালভানোমিটার থেকে আরেকটা তার এসে এরকম একটা জকি থাকে, যেটাকে ট্যাপ করে 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 আমাদেরকে বের করতে হয় তারের কোন পয়েন্টে এই জকিটাকে প্রেস করলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, তার মানে গ্যালভানোমিটারটা কোনো ডিফ্লেকশন দেখাবে না। আমার কাজ হচ্ছে এটাকে ডান দিক বাঁ দিক, আমি প্রথমে এক্স যেটা আননোন বক্স রেজিস্ট্যান্স বক্স সেটা আমাকে দিয়ে দেবে, সেটাকে আমি ডান দিকের গ্যাপ এই রাইট গ্যাপে কানেক্ট করব। যে বক্সের মধ্যে আমি রেজিস্ট্যান্সকে ভ্যারি করাতে পারবো সেটাকে আমি লেফট গ্যাপের মধ্যে কানেক্ট করব সিডিতে। এবারে যে বক্স থেকে আমি রেজিস্ট্যান্স ভ্যারি করতে পারবো তার থেকে একটা রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করব। করে নিয়ে আমি এই জকিটাকে তারের বিভিন্ন জায়গায় প্রেস করে করে চেক করতে থাকবো কোন পয়েন্টে এই জকিটাকে তারের উপরে চেপে ধরলে ট্যাপ করে ধরলে গ্যালভানোমিটার ডিফ্লেকশন দেখাচ্ছে না। সেই পয়েন্টটা এই তারের সাথে একটা স্কেল লাগানো থাকে, এই স্কেলের মধ্যে থেকে সেই পয়েন্টের রিডিংটা আমাকে নিতে হয়। সেই রিডিংটাকে নিয়ে সেটাকে দিয়ে আমরা ক্যালকুলেট করব। এবার কি করে ক্যালকুলেশনটা করব? ধরা যাক আমাদের এই ফিগার বলছে যে এই জকিটা যে পয়েন্টে যখন তারটাকে টাচ করছে গ্যালভানোমিটার কোনো ডিফ্লেকশন দেখাচ্ছে না। তাহলে দেখো যে পয়েন্ট থেকে এই টোটাল এবি তারটা দুটো ভাগে ভেঙে গেছে, একটা হচ্ছে বাঁদিকের এই এজে পোর্শন, আরেকটা হচ্ছে ডান দিকের এই এজে পোর্শন। আমি কনসিডার করলাম এই এজে পোর্শনের লেন্থ হচ্ছে L1 আর এই বিজে পোর্শনের লেন্থ হচ্ছে L2। এইবার এই যে লেন্থ এইটাকে আমাকে রেজিস্ট্যান্সে চেঞ্জ করতে হবে। কি করে চেঞ্জ করব? লেন্থকে তো রেজিস্ট্যান্সে চেঞ্জ করার আমাদের কাছে কোনো ফর্মুলা নেই, মানে একটা লেন্থ আর একটা রেজিস্ট্যান্স দুটো তো আলাদা আলাদা জিনিস। তখন যেটা করা হয়, ওই যে তারটা যেটা মিটার ব্রিজের মধ্যে কানেক্ট রয়েছে এবি তারটা, এর পার ইউনিট লেন্থে একটা রেজিস্ট্যান্সের ভ্যালু তোমাকে দেওয়া হবে। তার মানে তারটার লেন্থ কত? 1 মিটার। তার মানে 100 সেন্টিমিটার হচ্ছে ওর লেন্থ। তাহলে পার সেন্টিমিটারে এই তারের রেজিস্ট্যান্স কত সেটা তোমাকে দিয়ে দেওয়া হবে। তাহলে তুমি যদি 1 সেন্টিমিটারে ধরো তারের রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম, তাহলে তোমার L1 লেন্থ যদি হয় 40 সেন্টিমিটার, তাহলে 40 × 2 করে দাও, তাহলে তুমি এই যে এই পোর্শনের রেজিস্ট্যান্সটা পেয়ে যাবে। কেন? কারণ 2 ওহম হচ্ছে 1 সেন্টিমিটারের রেজিস্ট্যান্স। তাহলে 1 সেন্টিমিটারের রেজিস্ট্যান্স যদি 2 ওহম হয়, 40 সেন্টিমিটারের রেজিস্ট্যান্স কত হবে? 40 × 2, তার মানে 80 ওহম। তাহলে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ অফ দা ওয়্যার, যেটাকে সিগমা দিয়ে ডিনোট করা হচ্ছে। তাহলে এই L1 পার্টে রেজিস্ট্যান্স কত হবে? L1 ইন্টু সিগমা। L2 পার্টের রেজিস্ট্যান্স কত হবে? L2 ইন্টু সিগমা। এই L1 ইন্টু সিগমাকে আমরা কনসিডার করব পি, L2 ইন্টু সিগমাকে আমরা কনসিডার করব কিউ। তাহলে দেখো হুইটস্টোন ব্রিজের
পি কিউ তুমি পেয়ে গেলে, আর হচ্ছে সিডি গ্যাপের মধ্যে রেজিস্ট্যান্স বক্স, যার মধ্যে থেকে তুমি রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করছো, সেটা তুমি তোমার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারছো। তাহলে আননোন হচ্ছে তোমার এক্স। তাহলে এবারে হুইটস্টোন ব্রিজের ইকুয়েশনটাতে পুট করে দাও। ওখানে আমরা লিখেছিলাম পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস। আমরা যখন ক্যালকুলেশন করি মিটার ব্রিজে, তখন আমরা সেটাকে এক্স দিয়ে ডিনোট করি। তাহলে পরে ইকুয়েশনটা কি দাঁড়ালো? পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এক্স। এবার পি এর জায়গায় L1 সিগমা, কিউ এর জায়গায় L2 সিগমা পুট করে দাও। তাহলে দেখো সিগমা সিগমা ক্যান্সেল হয়ে গেল। তার মানে রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ তোমাকে যদি এক্সপেরিমেন্ট করার সময় নাও দেওয়া হয়, ফাইনালি দেখো ইকুয়েশনে গিয়ে সেটা থাকছে না বলে তোমার আর ওটাকে নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, শুধু লেন্থটা জানলেই হবে। এবারে এখানে আরেকটা সিম্পলিফাই করা যায় কি, L1 প্লাস L2 এটাই হচ্ছে তারের টোটাল লেন্থ। টোটাল লেন্থ অফ দা ওয়ার কত? 1 মিটার। 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তার মানে L1 প্লাস L2 ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার আমরা লিখতে পারি। তার মানে L2 জায়গায় 100 - L1 পুট করতে পারো। তাহলে দেখো ইকুয়েশনটা সিম্পলিফাই হয়ে হয়ে যায় এক্স ইজ ইকুয়াল টু আর ইন্টু 100 - L1/L। সরি, এটা L1 হবে, সরি 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 সরি, 100/100 - L1 এটা L1 হবে। ইট উইল বি L1 নট L2, সরি। এইটা হচ্ছে আমাদের মিটার ব্রিজ দিয়ে কিভাবে আমরা হুইটস্টোন ব্রিজের প্রিন্সিপালকে অ্যাপ্লাই করে আননোন রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে পারবো। এটা তোমাদের ফিজিক্স ল্যাবের মধ্যে পড়ানো হয়। এই এক্সপেরিমেন্টটা কেউ করেছো যারা এখন প্রেজেন্ট আছো এই মোমেন্টে ল্যাবে করা, মানে করেছো ক্লাস? আছো কেউ এরকম? কেউ করেছো এই মিটার ব্রিজ এক্সপেরিমেন্টটা ফিজিক্স ল্যাবে? আরে তোমরা ক্লাস করো, একটা প্রশ্ন করলে কোনো উত্তর দাও না কেন? তোমরা কি আদৌ ক্লাসটা করছো নাকি না জাস্ট অন হয়ে বসে আছো? সবার মাইক মিউট রয়েছে। তোমরা কি আদৌ ক্লাসটা শুনছো, ক্লাস অ্যাটেন্ড করছো, নাকি স্যাররা জিজ্ঞাসা করবেন, অ্যাটেন্ডেন্স দেখবেন, তাতে ধরা পড়ে যাবো ক্লাস করিনি সেখানে জন্য ক্লাসের মধ্যে ঢুকে বসে রয়েছো? এতজন ক্লাসে প্রেজেন্ট রয়েছো, কারোর কোনো রেসপন্স নেই। করেছি এটা। হ্যাঁ, কি বলছো? এটা হয়েছে ল্যাবে। এই এক্সপেরিমেন্টটা করেছো ল্যাবে? করা হয়নি এটা ল্যাবে টাইম। তোমার কথাটা প্রচন্ড কেটে কেটে যাচ্ছে, বুঝতে পারছি না ঠিক তুমি কি বলছো। নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে। হ্যাঁ বলো, এবার তোমার এবার সাউন্ড ক্লিয়ার হয়েছে। কি বললে, এক্সপেরিমেন্টটা করা হয়নি? করা হয়নি ল্যাবে এটা। তাহলে করানো হবে। এটা তোমাদের তোমাদের ফিজিক্স প্র্যাকটিক্যালের মধ্যেই রয়েছে। আজকে করানো হয়নি, কালকে করানো হবে। কিন্তু আচ্ছা আচ্ছা। যখন করবে তখন এই রকম ভাবে তোমাকে ক্যালকুলেট করে বের করতে হবে। সেই ক্যালকুলেশনটা তোমাদের আমি শিখিয়ে দিলাম কিভাবে ক্যালকুলেট করে বের করতে হবে। এবারে এই হুইটস্টোন ব্রিজের আরেকটা অ্যাপ্লিকেশন আছে মিটার, তোমার কি বলে, পোটেনশিওমিটার। এই পোটেনশিওমিটারটা আমি এখন একটু স্কিপ করছি। আমি পোটেনশিওমিটারটা তোমাদের পরে পড়িয়ে দেবো, কারণ পোটেনশিওমিটার থেকে কোয়েশ্চেন খুব বেশি আসে না, যতটুকু আসে সেটা আমি তোমাদের লাস্টে বলে দেবো। আমরা এবার যেটাতে যাব সেটা হচ্ছে হিটিং এফেক্টস অফ কারেন্ট। দেখো, হিটিং এফেক্টস অফ কারেন্ট কি? আমরা যখন একটা রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্টকে ফ্লো করাচ্ছি, তখন সেই রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবার সময় দেখবে, যদি রেজিস্টারটাকে হাত দিয়ে টাচ করো, দেখবে রেজিস্টারটা গরম হয়ে উঠেছে। কেন? তার কারণ হচ্ছে
কারেন্ট কোথা থেকে তৈরি হচ্ছে? একটা ইএমএফ সোর্সের থেকে তৈরি হচ্ছে। সেটা একটা ব্যাটারি হতে পারে, সেটা একটা কারেন্ট সোর্স হতে পারে। তুমি একটা কন্ডাক্টরকে সেই ইএমএফ সোর্সের অ্যাক্রসে কানেক্ট করছো। সেই ইএমএফ সোর্সটা কি করছে? কন্ডাক্টরের দুটো এন্ডের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করছে। এই পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য কন্ডাক্টরের ভিতরে যে ফ্রি ইলেকট্রনস গুলো রয়েছে তারা মুভ করছে। এই কন্ডাক্টর গুলো এই ফ্রি ইলেকট্রনস গুলো কন্ডাক্টরের মধ্যে দিয়ে মুভ করার সময় ওই কন্ডাক্টরের ভিতরে যে পজিটিভ আয়নস রয়েছে তাদেরকে ধাক্কা মারছে। এই ধাক্কা মারার সময়, কলিশনের সময়, নিজেদের এনার্জির কিছুটা এনার্জি ওদেরকে দিয়ে দিচ্ছে। তাতে করে কন্ডাক্টরের ইন্টারনাল এনার্জি বাড়ছে, কন্ডাক্টরের টেম্পারেচার বাড়ছে, এবং আলটিমেটলি সেই টেম্পারেচার বাড়ার জন্য কন্ডাক্টরটা হিটেড হচ্ছে। তাহলে এই জিনিসটাকে যদি আমি সিম্পল ওয়েতে বলি তাহলে কি বলবো? যে যখন একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্ট ফ্লো করে তখন ইলেকট্রিক এনার্জির কিছুটা পোর্শন হিট এনার্জিতে কনভার্টেড হয়। এই ফেনোমেননটার নাম হচ্ছে হিটিং এফেক্ট অফ কারেন্ট। এবার কথা হচ্ছে কতটা হিট তৈরি হবে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করার জন্য। সেটা ক্যালকুলেট করতে গিয়ে দেখা গেল যে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করার জন্য যে অ্যামাউন্ট অফ হিটটা জেনারেটেড হচ্ছে সেটা ওই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টকে নিয়ে যাওয়ার জন্য কন্ডাক্টরের যা রেজিস্টেন্স তার এগেনস্টে যতটা ওয়ার্ক পারফর্ম করতে হচ্ছে সেই ওয়ার্ক ডানের সঙ্গে ইকুয়াল। এবং এই ওয়ার্ক ডানে যে এনার্জিটা লস হচ্ছে সেটাই হিট এনার্জিতে কনভার্টেড হয়ে সারাউন্ডিং মিডিয়ামে রিলিজড হচ্ছে। সেটাকেই তোমরা ফিল করতে পারছো হিটিং এফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট। তাহলে আমার কাজ হচ্ছে এই ওয়ার্ক ডানটাকে ক্যালকুলেট করা। ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করলেই আমি বলতে পারবো কতটা অ্যামাউন্ট অফ হিট প্রডিউসড হচ্ছে। তাহলে সেটা আমরা ক্যালকুলেট করে ফেলি। এই সার্কিটটা দেখো, একটা কন্ডাক্টর রয়েছে এবি, যেটাকে তুমি একটা ইএমএফ সোর্সের সাথে কানেক্ট করেছো। সোর্স একটা পোটেনশিয়াল ডিফারেন্স ভি তৈরি করছে অ্যাক্রস দ্য কন্ডাক্টর এবি, যার রেজিস্ট্যান্স হচ্ছে আর। এই পোটেনশিয়াল ডিফারেন্স আই অ্যামাউন্টের একটা কারেন্টকে এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো করাচ্ছে। আমাকে ক্যালকুলেট করতে হবে এই জন্য কতটা ওয়ার্ক ডান হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড কতটা ওয়ার্ক করছে। সেটা করার জন্য আমাকে আগে জানতে হবে যে কতটা চার্জ এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো করছে আই অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করার জন্য। আমরা কনসিডার করছি যে টি টাইম ধরে আমরা এই আই কারেন্টটাকে কন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো করালাম। তাহলে এই টি টাইমে কন্ডাক্টরের মধ্যে দিয়ে কতটা চার্জ ফ্লো হবে? আমাদের কারেন্টের ইকুয়েশন ছিল আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, চার্জ পার ইউনিট টাইম। তাহলে চার্জ হবে কারেন্ট ইনটু টাইম। তাহলে দেখো কিউ ইজ ইকুয়াল টু হয়ে গেল আই ইনটু টি। এইবার চার্জটা কিভাবে যাবে? এ এন্ড থেকে বি এন্ডের দিকে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ এ এন্ড থেকে বি এন্ডের দিকে একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে বলে। তার মানে এই চার্জ কিউটা ফ্লো করছে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এ পোটেনশিয়াল ডিফারেন্স, যেটা আমার এই ইএমএফ এর সোর্সটা তৈরি করছে। তাহলে ওয়ার্ক ডান বাই দ্য ইলেকট্রিক ফিল্ড কত হবে? চার্জ ইনটু যে পোটেনশিয়াল ডিফারেন্স এই সোর্সটা তৈরি করেছে তার ভ্যালু। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে কিউ ইন্টু ভি। কিউ মানে আইটি। তাহলে দেখো আমরা যদি আইটি পুট করে দিই তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আইটি ইন্টু ভি। এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশন থেকে এবার আমাকে ভি এর জায়গায় ওহমস লকে অ্যাপ্লাই করতে হবে। ওহমস লতে আমরা কি জানি? ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। তাহলে পরে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আইটি ইন্টু ভিতে ভি এর জায়গায় আই আর পুট করে দাও। তাহলে কত আসছে? আইটি ইন্টু আই আর
তাহলে হয়ে গেল আই স্কোয়ার আর টি। এই যে আই স্কোয়ার আর টি, এই অ্যামাউন্টের ওয়ার্ক কে করলো? ইলেকট্রিক ফিল্ড করলো। তাহলে এই ওয়ার্কটাই ওই কন্ডাক্টরের মধ্যে অ্যাপিয়ার করবে অ্যাজ দ্য হিট এনার্জি। তাহলে পরে আমরা যদি লিখতে চাই যে হিট গিভেন আউট বাই এ কন্ডাক্টর যার রেজিস্ট্যান্স আর, যার মধ্যে দিয়ে আই অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করছে ফর এ টাইম টি, তাহলে সেই ওয়ার্ক ডানটার সঙ্গে হিটকে আমাকে ইকুয়েট করতে হবে। তার মানে আমি লিখবো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এইচ। তার মানে এইচ ইজ ইকুয়াল টু হয়ে গেল আই স্কোয়ার আর টি। এই রিলেশনটা এস্টাবলিশ করেছিলেন জুল। সেই কারণের জন্য হিটিং এফেক্ট অফ কারেন্টকে বলা হয় জুল হিটিং। আর এই যে ইকুয়েশনটা পেলে এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, এটাকে বলা হয় জুলস ল অফ হিটিং। এটা হচ্ছে কারেন্ট ইনটু মানে কারেন্ট রেজিস্ট্যান্স এবং টাইমের টার্মে। কিন্তু তোমাকে যদি কোয়েশ্চেন করা হয় হিটিং এফেক্ট অফ কারেন্টের এই প্রডিউসড হিটকে পোটেনশিয়াল ডিফারেন্সের টার্মে লেখো, তাহলে কি করতে হবে? ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। তাহলে আই ইজ ইকুয়াল টু হবে হচ্ছে ভি বাই আর। আই এর জায়গায় ভি বাই আর পুট করে দাও। তাহলে তোমাকে যদি কোয়েশ্চেনে দেয় যে এক্সপ্রেস জুলস হিটিং ইন টার্মস অফ পোটেনশিয়াল ডিফারেন্স, তখন এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টিতে আই এর জায়গায় পুট করবে ভি বাই আর। তাহলে দেখো ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর টি হবে, একটা আর ক্যান্সেল হয়ে যাবে। তাহলে তুমি পাবে এইচ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। এই দুটো ইকুয়েশনের যে কোনো একটা ইকুয়েশন দিয়ে আমরা হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্টের অ্যামাউন্ট অফ হিটটাকে ক্যালকুলেট করতে পারি। দেখো ক্লিয়ার হলো কিনা বলো, বুঝতে পেরেছো? এটা কি বুঝতে পেরেছো ক্যালকুলেশনটা? কেউ যখন বলছে তাহলে আমি তাহলে কনসিডার তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, আজকে এই অবধি ক্লাসটা আমি শেষ করছি। এটার পরে আর অল্প একটু পোর্শন পড়ে আছে, যেটা কমপ্লিট করে আমরা নেক্সট মানডে তোমার সানডেতে এরপর যেটা স্টার্ট করে দেবো সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স ইউনিট নাম্বার 3। এটা ইউনিট 4 প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর 15 মিনিটস মতো টাইম লাগবে। সেটা আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করে তারপর আমরা ইউনিট 3 স্টার্ট করব। ইউনিট 3টাকে আমাদের কমপ্লিট করতে হবে। তাহলে চলো স্টুডেন্টস, আজকে আমি এখানে ক্লাসটা শেষ করছি। আবার তোমাদের সাথে আমার নেক্সট সানডেতে দেখা হচ্ছে।